আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো এবং সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু কমেন্টে জানাও। তো আমি দেখতে পাচ্ছি জান্নাত চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। রিমু ওয়ালাইকুম আসসালাম। তো সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো, আমরা এখনই ক্লাসটা শুরু করব। আমাদের 8টার সময় ক্লাসটা শুরু করার কথা থাকলেও আসলে আধা ঘন্টা লেট হয়েছে, কারণটা আমি গ্রুপে জানিয়েছি। আজকে যে পরিমাণ গরম পড়ছে সেক্ষেত্রে আসলে ক্লাস নেওয়ার মতো এনার্জি আসলে আমার নাই। তো তারপরেও ক্লাসে আসলে গ্যাপ দিতে চাচ্ছি না, কারণ ইতোমধ্যে আমাদের অনেক গ্যাপ পড়ে গেছে বন্যা পরিস্থিতির জন্য, প্লাস আন্দোলনের সময় আমাদের লম্বা গ্যাপ পড়ে গেছে। তো যার কারণে আসলে এখন আর ক্লাসে গ্যাপ দেওয়ার কোনো ইচ্ছা নেই। তো ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করছি। আশা করছি সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। হ্যাঁ, আশা করছি সবাই তোমরা ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। আশা করছি সবাই আমাকে ক্লিয়ারলি, যদি আমাকে ক্লিয়ারলি শুনতে পাও, আজকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। এবং আজকের আমাদের ক্লাসটা হচ্ছে নদী এবং নৌকা সংক্রান্ত বোর্ড সিকিউ সলভিং। আজকে আমরা নদী এবং নৌকা সংক্রান্ত বোর্ড সিকিউ সলভ করব, ঠিক আছে? তো চলো দেরি না করে তাহলে শুরু করি। আমাদের প্রথম কোয়েশ্চেন যদি দেখি, আমাদের রাজশাহী বোর্ড 2022, রাজশাহী বোর্ড 2022-এ আমাদের দুইজন মাঝির কথা বলা আছে, একজন অরুণ আর একজন হচ্ছে বরুণ। এবং দেখো কি কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে আমাদের যে নদীর যে প্রস্থ সেটা আমাদের কতটুকু দেওয়া আছে, 2 কিলোমিটার। মানে আমাদের নদীটা আমি যদি একদম সোজাসুজি বা লম্বালম্বি বা আড়াআড়িভাবে বা প্রস্থ বরাবর যদি পাড়ি দিতে চাই, তাহলে আমাকে 2 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। এই যে 2 কিলোমিটার, এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ। এটা আসলে হচ্ছে আমাদের ডি। এটা কি? এটা হচ্ছে ডি, নদীর প্রস্থ। এবং স্রোত দেখো দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার। তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ইউ। এবং আমাদের অরুণ মাঝির বেগ কত? 8 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে ভি অরুণ মাঝির ক্ষেত্রে। উদ্দীপকে কি লেখা আছে? অরুণ মাঝি 8 কিলোমিটার পার আওয়ার বেগে, এই যে বেগটা আমাদের চিত্রে দেওয়া আছে, এই বেগে নৌকা চালিয়ে নদীর প্রস্থ বরাবর পার হয়। তার মানে অরুণ মাঝির উদ্দেশ্য কি? সে নদীর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাবে, একদম প্রস্থ বরাবর পার হবে। তার মানে এই যে তীর চিহ্ন, একদম লম্বালম্বিভাবে যে তীর চিহ্নটা, এই তীর চিহ্নটা এই বরাবর অরুণ মাঝি পাড়ি দিবে। তাহলে এই বরাবর সে যদি পার হতে চায়, তাহলে অরুণ মাঝির জন্য ডব্লিউ কোনটা? এইটা। তাহলে আমরা সবাই গত ক্লাসে পড়েছি ডব্লিউ এবং ইউ মানে লব্ধি বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ কি? থিটা। তাহলে অরুণ মাঝির ক্ষেত্রে থিটাটা কত? 90 ডিগ্রি। থিটা মানে কি? যে কোণে সে পৌঁছাবে। তাহলে তাকে থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আলফা কত হবে? এই যে এইটা থিটা থেকে বড়, 90 থেকে বড়। তাহলে আলফার মান কত আসবে? 90 থেকে অবশ্যই বড় একটা মান আসবে। কারণ আমরা গত ক্লাসে পড়েছিলাম আলফার মান কেয়ামত হয়ে গেল সবসময় থিটা থেকে বড় হবে। মানে আমাদের দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা অবশ্যই লব্ধির সাথে অপর একটি ভেক্টরের মধ্যবর্তী কোণে থিটার চেয়ে বড় হবে। তার মানে আলফা অলওয়েজ থিটা থেকে বড় হবে। এখানে কোনো কনফিউশন নাই, সন্দেহ থাকার কথা না। আচ্ছা, এবং বরুণ মাঝি একই বেগে, তার মানে বরুণ মাঝির বেগটাও কত? বরুণ মাঝি কোন বেগে যাচ্ছে? বরুণ মাঝি কিন্তু এই বরাবর যাচ্ছে, এই বরাবর মানে রওনা দিয়েছে বরুণ মাঝি একই বেগে, মানে কি 8 কিলোমিটার পার আওয়ার বেগে সে রওনা দিয়েছে নদীর প্রস্থ বরাবর। তাহলে বরুণ মাঝি যদি নদীর প্রস্থ বরাবর যদি রওনা দেয়, তাহলে বরুণ মাঝি রওনা দিবে এই দিক বরাবর, তাহলে সে পৌঁছাবে কোন দিক বরাবর? এইভাবে। তাহলে বরুণ মাঝির ক্ষেত্রে আমাদের আলফা কত? বরুণ মাঝির ক্ষেত্রে আমাদের আলফা হচ্ছে 90 ডিগ্রি, কারণ সে 90 ডিগ্রি কোণে রওনা দিবে। আর থিটা কত? থিটা হবে 90 থেকে ছোট। আশা করি এতটুকু পর্যন্ত কনসেপ্ট আমরা সবাই বুঝেছি। এবং নদীর প্রস্থ বলা আছে 2 কিলোমিটার, এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। অরুণ মাঝি তাহলে খেয়াল করো, তাহলে অরুণ মাঝি কিভাবে পাড়ি দিতে চেয়েছে? অরুণ মাঝি নদীর প্রস্থ বরাবর। তার মানে অরুণ মাঝি ন্যূনতম পথে, অরুণ মাঝির কনসেপ্টটা আসবে কোত্থেকে? ন্যূনতম পথে সে নদী পার হতে চেয়েছে নদীর প্রস্থ বরাবর। আর বরুণ মাঝি কি চেয়েছে? এই যে বরুণ মাঝি চেয়েছে ন্যূনতম সময়ে নদী পার হতে। কারণ আমরা গতকাল পড়েছি ন্যূনতম সময়ে নদী পার হওয়ার শর্ত হচ্ছে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে আর থিটার মান 90 থেকে ছোট আসবে, ঠিক আছে? আর ন্যূনতম পথের শর্ত কি? আলফার মান 90 থেকে বড় হবে আর থিটার মান 90 ডিগ্রি সমান হবে। তো অরুণ মাঝি কিন্তু আমার
90 ডিগ্রি থেকে বড় কোণে, এই যে 90 ডিগ্রি থেকে বড় কোণে যাত্রা করেছে, তাহলে অরুণ মাঝি ন্যূনতম পথে নদী পার হবে, আর বরুণ মাঝি আমাদের ন্যূনতম সময়ে নদী পার হবে। তো আশা করি এই কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছ। তো আমরা এখন তাহলে অঙ্ক করা শুরু করি। তো যদি বুঝে থাকো আমি এই জিনিসগুলো মুছে দিব, কারণ এই জিনিসগুলো আসলে আমাদের চিত্রটাকে খুব কি করে ফেলছে, খুব চোখের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে এত কিছু দেখা। ঠিক আছে, তো আমরা এখন আমাদের অঙ্কে চলে যাই। আমি তোমাদেরকে একদম ডিটেলস পড়াবো যাতে করে খুব বেশি ম্যাথ না করাতে হয়, কয়েকটা ম্যাথ করালেই যাতে বাকিগুলো নিজেরা করতে পারো। ওকে, প্রথম প্রশ্ন, উদ্দীপকে অরুণ মাঝিকে কোন দিকে নৌকা চালাতে হয়েছিল? অরুণ মাঝিকে কোন দিকে নৌকা চালাতে হয়েছিল? তো চিত্রটা ভালোভাবে আশা করি দেখে নিয়েছো। আমি এখন এটা আঁকবো, আরেকটা স্লাইডে আঁকবো যে উদ্দীপকে অরুণ মাঝিকে কোন দিকে নৌকা চালাতে হয়েছিল, কোন দিকে নৌকা চালাতে হয়েছিল। তার মানে এটা বের করবো, অরুণ মাঝির দিক কোনটা, এটা। তার মানে আমাকে আলফা বের করতে হবে, আলফা ইকুয়াল টু হোয়াট, এটা হচ্ছে গয়ের প্রশ্ন। অরুণ মাঝিকে কোন দিকে নৌকা চালাতে হয়েছিল, তার মানে কোন দিকে নৌকা চালালে সে আসলে একদম লম্বালম্বিভাবে নদীর অপর পারে পৌঁছাতে পারবে, মানে নদীর প্রস্থ বরাবর পার হতে পারবে, এটা বের করতে বলছে। আচ্ছা চলো তাহলে বের করি। খেয়াল করো প্রশ্নটা কি, রাজশাহী বোর্ড 2023, রাজশাহী 23। দেখো গ, আমরা চিত্র আঁকবো, চিত্র মাস্ট এই ধরনের প্রশ্নে। এই দিক বরাবর কাজ করেছে আমাদের ইউ, যেটা হচ্ছে আমাদের কত, 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার। এবং অরুণ মাঝি রওনা দিয়েছে এই দিক বরাবর, এটা হচ্ছে অরুণ মাঝির জন্য, অরুণ মাঝির বেগ v ইকুয়াল টু 8 কিলোমিটার পার আওয়ার। এবং অরুণ মাঝির লব্ধি কোন দিক বরাবর, একদম লম্ব দিক, এটা হচ্ছে অরুণ মাঝির লব্ধি, এটা হচ্ছে লব্ধি বেগ হচ্ছে আমাদের ডব্লিউ। ঠিক আছে, তাহলে লব্ধি বেগ ডব্লিউর সাথে ইউ এর মধ্যবর্তী যে কোণ সেটা কত, থিটা, এটা হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আমরা বের করব অরুণ মাঝি কত কোণে নৌকা চালিয়েছে, এইটা আমরা বের করব আলফা ইকুয়াল টু হোয়াট, আমরা এই লাল কোণটা বের করব। তাহলে এই অঙ্কটা আমি তোমাদেরকে গত ক্লাসে দেখিয়েছি কিভাবে করতে হয়। সূত্র জানো তোমরা, tan থিটা ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, এরকম একটা ফর্মুলা জানি, তাই না? তাহলে আমরা লিখে ফেলি, আমরা জানি, আচ্ছা কালো কালি দিয়ে লিখি, আমরা জানি tan থিটা ইকুয়াল টু, যেহেতু দিক বের করতে বলেছে মানে আলফা বের করতে বলেছে, তাহলে tan থিটা ইকুয়াল টু অ্যাঙ্গেলটা কার সাথে, ডব্লিউর অ্যাঙ্গেল কার সাথে, ইউ এর সাথে, তাহলে ইউ হবে নিচে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, তাহলে থিটা কার সাথে কোণ তৈরি হয়েছে, ইউ এর সাথে, ভি এর সাথে কিন্তু হয় নাই, তাহলে উপরে হচ্ছে ভি সাইন আলফা এবং নিচে হচ্ছে ভি কজ আলফা, বা থিটার মান কত, 90 ডিগ্রি, কারণ সে ন্যূনতম পথে নদী পার হতে চাচ্ছে। আর ন্যূনতম পথের শর্ত কি, আমি একটু লিখে রাখি এখানে আমাদের শর্তটা কি, এখানে আমাদের শর্ত হচ্ছে আমাদের আলফা হবে থিটা থেকে বড় এবং থিটা সব এটার ক্ষেত্রে 90 ডিগ্রি, তার মানে আলফার মান কত, 90 থেকে বড়, এটা বোঝাই যাচ্ছে। আলফা যেহেতু থিটা থেকে বড় আর এই অঙ্কের জন্য যেহেতু থিটা 90 ডিগ্রি, তার মানে আলফা 90 ডিগ্রি থেকে বড় মান আসবে। তাহলে এখানে আমরা কি লিখব, tan 90 ডিগ্রি থিটার মান ইকুয়াল টু ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা, আমরা আলফা বের করব। তারপর আমরা লিখব বা 1/0 ইকুয়াল টু ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা, বা 0কে ভি সাইন আলফা দিয়ে গুণ করলে 0, তার মানে 1 প্লাস ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0। তারপর বা ভি কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ, তারপর লাইনে বা কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি, তাহলে বা আলফা ইকুয়াল টু কত আসবে, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এটা আমি গত ক্লাসে পড়িয়েছি গতকাল। তাহলে এখন মান বসিয়ে দিব, সুতরাং আলফা সমান কজ ইনভার্স ইউ কত, স্রোতের বেগ কত দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার, ভি কত, অরুণ মাঝির বেগ কত দেওয়া আছে প্রশ্নে 8 কিলোমিটার পার আওয়ার। যদি হিসাব করো তাহলে সুতরাং আলফা ইকুয়াল টু কত আসতেছে, আলফা ইকুয়াল টু আসবে কজ ইনভার্স, তার মানে শিফট কজ মাইনাস 3/8, আলফা ইকুয়াল টু আসবে 112 ডিগ্রি।
আলফা ইকুয়াল টু কত আসবে? আলফা ইকুয়াল টু 112 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আলফা ইকুয়াল টু 112 ডিগ্রি। তাহলে আমাকে অরুণ মাঝিকে কি করতে হবে? অরুণ মাঝিকে, তখন আমরা আনসারটা লিখে দিব, অরুণ মাঝি স্রোতের বেগের সাথে, বা আমরা বলতে পারি নদীর দৈর্ঘ্যের সাথে, স্রোতের বেগের সাথে 112.2 ডিগ্রি কোণে নৌকা চালিয়েছিল। যদি চালায় তাহলেই হচ্ছে সে কি করতে পারবে? এই কন্ডিশনের জন্য, মানে 3 কিলোমিটার পার আওয়ার স্রোতের বেগ এবং 8 কিলোমিটার পার আওয়ার তার যে নৌকার বেগ, এই বেগের জন্য সে একদম সোজাসুজি নদী পার হতে পারবে, চালিয়েছিল। তো গ নাম্বার আশা করি সবাই বুঝতে পেরেছি। আমি একটু ছোট করে দিই তোমাদের জন্য, পুরো অঙ্কটা একটু ছোট করে দিলাম, দেখে আমাকে একটু বলো যে গ নাম্বারটা সবাই ক্লিয়ার কিনা। গ নাম্বারটা সবাই ক্লিয়ার কিনা বলো। তো অনেকদিন পর দেখলাম বাঁধন ক্লাস করতে এসেছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লাসগুলো রেগুলার করবা। আর আমার 24 ব্যাচের স্টুডেন্ট দেখতে পাচ্ছি, প্রিন্স কি লিখছো? আমার স্যার নে পর। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমাদেরকে তো আমি হচ্ছে সিলেটে যখন ছিলাম তখন তো পড়িয়েছি। তবে তোমাদের যেহেতু এখন রেজাল্টটা কিভাবে আসবে, মানে আত্মপরীক্ষা দিতে হবে না 24 ব্যাচের, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন অবশ্যই অ্যাডমিশনের জন্য ভালো করে প্রিপারেশন নাও, যাতে করে হচ্ছে তোমাদের অ্যাডমিশনের প্রিপারেশনটা ভালো হয় এবং ভালো একটা জায়গায় চান্স পাও। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে এইটা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আমি পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। ঠিক আছে, আমি পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। আমাদের ঘ নাম্বার ম্যাথটা আমাদের কি বলেছে? ঘ নাম্বার ম্যাথ আমাদেরকে বলেছে উদ্দীপকের কোন মাঝি কম সময়ে নদী পার হবে। তো লজিকে আমাদেরকে কি বলতেছে বলো তো? বরুণ মাঝি কম সময়ে নদী পার হবে। কারণ কি? বরুণ মাঝি কি? কারণ ন্যূনতম সময়ের কনসেপ্ট কি? ন্যূনতম সময়, কম সময় মানে কি? ন্যূনতম সময়ের কনসেপ্ট কি? আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হতে হবে। বরুণ মাঝির জন্য কিন্তু আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, আর অরুণ মাঝির জন্য মাত্র আলফা বের করলাম 112 ডিগ্রি। তার মানে অবশ্যই বরুণ মাঝির জন্য কম সময় লাগবে। তাহলে চলো সে অঙ্কটা করে ফেলি। তাহলে ঘ নাম্বার দেখো, ঘ নাম্বার অঙ্কে আমাদেরকে কি বলেছে? ঘ নাম্বার অঙ্কে আমাদেরকে বলেছে কোন মাঝির জন্য নদী পার হতে কম সময় লাগবে। তাহলে আমরা প্রথমে করব অরুণ মাঝির জন্য, এবং এই ধরনের ম্যাথে কি করতে হবে জানো? বারবার চিত্রটা আঁকা উচিত পরীক্ষার সময়। অরুণ মাঝির ক্ষেত্রে, বা এভাবে লিখবো, অরুণ মাঝির ক্ষেত্রে আমরা লিখব নদী পারাপারে প্রয়োজনীয় সময়। নদী পারাপারে প্রয়োজনীয় সময়। তো অরুণ মাঝির ক্ষেত্রে আমি যে চিত্রটা যদি দেখি, আমরা আরেকবার চিত্রটা আঁকবো। অরুণ মাঝির ক্ষেত্রে কীরকম ছিল? এই দিক বরাবর 3 কিলোমিটার পার আওয়ার। আমি এখন আর মানে অত কিছু লিখতেছি না, জাস্ট 3 লিখে দিচ্ছি। আর আচ্ছা পুরাটাই লিখি, নাহলে আবার তোমরা পরে আবার প্যাচ লাগাবা। আমি জানি তোমরা সহজ জিনিস ভুল করে ফেলো। 3 কিলোমিটার পার আওয়ার, তোমাদের উপর আমার অনেক বেশি বিশ্বাস, তো তোমরা অনেক ভুল করো, এটা আমি জানি। আর এটা কি? অরুণ মাঝির বেগ। এটা কত? ভি ইকুয়াল টু কত? এটা হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। 8 কিলোমিটার পার আওয়ার। এবং অরুণ মাঝি কোন পথে পৌঁছাবে? অরুণ মাঝি একদম সোজাসুজি পৌঁছাবে, এটা হচ্ছে ডব্লিউ। এবং অরুণ মাঝির ক্ষেত্রে আমাদের যে মধ্যবর্তী যে কোণ, এটা কত? আলফা ইকুয়াল টু কত? 112 ডিগ্রি। গ থেকে পেয়েছি। তাহলে এই ইনফরমেশনগুলো আমরা লিখে রাখলাম। ঠিক আছে? তাহলে প্রয়োজনীয় সময়ের সূত্র কি? আমরা সূত্র পড়েছি টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। আমরা এই সূত্র পড়েছি, তাহলে এখান থেকে বের করে ফেলবো। এখন যেহেতু অরুণ মাঝির জন্য অরুণের নামের প্রথম অক্ষর এ, তাহলে টি এ লিখে রাখি। তাহলে ডি কত? আমরা উদ্দীপকে দেখেছি নদীর প্রস্থ হচ্ছে 2 কিলোমিটার, এই যে ডি হচ্ছে 2 কিলোমিটার। তাহলে আমরা এখানে বসাবো ডি এর মান 2, ভি এর মান কত? 8, সাইন অরুণ মাঝির ক্ষেত্রে আলফা কত? 112 ডিগ্রি। তো এটা হিসাব করে ফেলো। হিসাব করে ফেলে অরুণ মাঝির জন্য টাইমটা বেরিয়ে আসবে। টাইমটা কত আসবে? 2 ডিভাইডেড বাই 8 সাইন 112, 0.269 অর্থাৎ 0.27 লেখা যায়। অরুণ মাঝির ক্ষেত্রে আমাদের সময়টা কত লাগছে? 0.27 আওয়ার। 0.27 আওয়ার। তোমরা চাইলে এটাকে মিনিটে নিতে পারো অথবা আওয়ারে রেখে দিতে পারো। আচ্ছা আমি মিনিটে নিই। ঘন্টা থেকে মিনিটে গেলে কি করতে হবে? 60 দিয়ে গুণ করতে হবে, 60 দিয়ে গুণ করবা 16.17, মানে 16.2 মিনিট। তার মানে অরুণ মাঝি নদীটা পার হওয়ার জন্য 16.2 মিনিট লাগবে। তো এখন আসো বরুণ মাঝির জন্য বের করি। তাহলে লিখো আবার বরুণ মাঝির ক্ষেত্রে, বরুণ
মাঝির ক্ষেত্রে আমাদের নদী পার হতে প্রয়োজনীয় সময়, নদী পারাপারে প্রয়োজনীয় সময়, তো বরুণ মাঝি কি করেছে? বরুণ মাঝি চাচ্ছে সে ন্যূনতম সময়ে পাড়ি দিতে, কারণ সে এইভাবে পাড়ি দিচ্ছে, এই যে একদম সোজাভাবে যাত্রা করছে। তাহলে বরুণ মাঝির ক্ষেত্রে আমাদের চিত্রটা হবে এরকম, এইদিকে হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার এবং বরুণ মাঝির বেগ আর অরুণ মাঝির বেগ কি সেম। তাহলে বরুণ মাঝি যাত্রাই করেছে এই বরাবর, v = 8 কিলোমিটার/আওয়ার। বরুণ মাঝির বেগই হচ্ছে v = 8 কিলোমিটার/আওয়ার, যেটা হচ্ছে স্রোতের সাথে কত ডিগ্রি কোণ? আলফা হচ্ছে 90 ডিগ্রি কোণে যাত্রা করেছে। তাহলে বরুণ মাঝি পৌঁছাবে কোন দিকে? বরুণ মাঝি কর্ণ বরাবর পৌঁছাবে, এটা হচ্ছে ডব্লিউ। তো আমার ডব্লিউ বের করার দরকার নাই, কারণ আমাকে বলছে কি সময়টা বের করতে বলছে। তাহলে এই ক্ষেত্রে টি সমান d/v sin আলফা। আলফার মান কত? 90 ডিগ্রি। তাহলে ডি এর মান কত? 2 কিলোমিটার, ভি এর মান কত? 8 কিলোমিটার/আওয়ার, সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে 8কে 1 দিয়ে গুণ করলে 8, 2/8 ইকুয়াল টু কত? 0.25 আওয়ার। তাহলে 0.25 আওয়ার মানে কত? যদি 60 দিয়ে গুণ করো 15 মিনিট। তাহলে খেয়াল করে দেখো, বরুণ মাঝি, এটা টি বরুণ লিখতে পারো, তাহলে বরুণ মাঝির সময় লেগেছে 15 মিনিট, অরুণ মাঝির সময় লেগেছে 16.2 মিনিট। তার মানে যেহেতু অরুণ মাঝির বেশি সময় লেগেছে এবং বরুণ মাঝির কম সময় লেগেছে, সুতরাং কি বলছে? নদী পার হতে কোন মাঝির সময় কম লাগবে? তাহলে আমরা লিখব সুতরাং অরুণ মাঝি কম সময়ে নদী পার হবে। অরুণ না, বরুণ মাঝি মানে দ্বিতীয় জন, যার 15 মিনিট লেগেছে, বরুণ মাঝি কম সময়ে নদী পার হবে, তাহলে দেখো আমরা কিন্তু কনসেপ্ট ব্যবহার করে খুব সহজে কিন্তু এই সিকিউরটা করে ফেললাম। তোমাদেরকে বোঝানোর জন্য হয়তোবা আমি অনেক লম্বা সময় ধরে বুঝিয়েছি, কিন্তু আদতে কিন্তু সিকিউরটা খুবই কি সহজ। তো এই সিকিউরটা সবাই তোমরা বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু কমেন্টে একটু জানাও, তারপর আমরা পরের সিকিউতে চলে যাচ্ছি। এই সিকিউরটা তোমরা সবাই সঠিকভাবে বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। এই সিকিউরটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। ওকে, সামিয়া বলছো ক্লিয়ার, যদিও সামিয়ার কমেন্টটা হচ্ছে আমার মানে লাইভে আসছে না, কমেন্টটা হচ্ছে আমার মানে গ্রুপে চলে যাচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, তো লাইভে না আসলে কমেন্টগুলো অনেক সময় আসলে আমি দেখি না, কমেন্টগুলো আসলে দেখতে পারি না। ঠিক আছে, তাহলে আমরা পরের যে সিকিউ সেটাতে চলে যাচ্ছি। আশা করি এই সিকিউটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, সামিয়া বলছো ক্লিয়ার, বাকিরাও আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আমরা তাহলে আমাদের পরবর্তী যে সিকিউ সেটাতে চলে যাচ্ছি। আচ্ছা, বাঁধনও বলছো জি ভাইয়া বুঝেছি, ওকে ফাইন। এবং আমি আশা করি এগুলা এই অধ্যায়টা তোমরা আগে পড়েছো, বাট এই অধ্যায়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। ওকে ঠিক আছে, আমরা তাহলে আমাদের পরের সিকিউটাতে চলে যাই। কুমিল্লা বোর্ড 2022, কুমিল্লা বোর্ড 2022-এর সিকিউটা আমরা যদি একটু দেখি, এটা আসলে একটু ছোট করে দিই তাহলে দেখতে পুরাটা দেখা যাবে, নাহলে দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা দেখো, দুইটা চিত্র দেওয়া আছে, এটাও সহজ। এটা আসলে এখন আমি এত সময় নিয়ে করবো না, জাস্ট মানে করে চলে যাব। হ্যাঁ, একদম আমি করে চলে যাব, তোমরা হচ্ছে আমার সাথে করে ফেলবা, খুবই সহজ। প্রথম চিত্র দেখো তো, প্রথম চিত্র দেখে কি বুঝতেছো? আলফা কত? 120 ডিগ্রি। এই যে আলফা কত? 120 ডিগ্রি। তার মানে আলফার মান যদি 120 ডিগ্রি, আর থিটা কত? একদম লম্বালম্বি পাড়ি দিচ্ছে না, এ থেকে বি। তার মানে প্রথম কনসেপ্ট হচ্ছে ন্যূনতম পথের কনসেপ্ট, ন্যূনতম পথে বা লম্বালম্বি বা আড়াআড়ি বা নদীর প্রস্থ বরাবর পাড়ি দিচ্ছে। আর পরের কনসেপ্টটা কি দেখো, আলফার মান কত? এ থেকে বি বরাবর রওনা দিয়েছে, আর গিয়েছে কোন দিক বরাবর? এই দিক বরাবর যাচ্ছে, এই যে এই দিক বরাবর। তাহলে এটা হচ্ছে ন্যূনতম সময়ে নদী পারের কনসেপ্ট। তো তোমরা যদি 8-10টা সিকিউ করে ফেলো, তাহলে আসলে তোমরা চিত্র দেখে বুঝে যাবা কোনটা ন্যূনতম পথের কনসেপ্ট আর কোনটা আমাদের ন্যূনতম সময়ের কনসেপ্ট। ওকে, এবং আমাদেরকে কি বলছে? নদীর প্রস্থ কত? 2.2 কিলোমিটার, ডি এর মান দেওয়া আছে 2.2 কিলোমিটার, স্রোতের বেগ ইউ দেওয়া আছে
3 কিলোমিটার পার আওয়ার। সাঁতার প্রতিযোগিতায় নদী পাড়ি দেওয়ার জন্য সাঁতারু 5 কিলোমিটার পার আওয়ার বেগে চিত্র 1 অনুসারে, আর দ্বিতীয় সাঁতারু একই বেগে, মানে দুইজন সাঁতারুর বেগে কি 5 কিলোমিটার পার আওয়ার আরম্ভ করলো। তাহলে আমাকে বলো কোন সাঁতারুটা বোকা? এই যে সাঁতারু, এই যে ভাইজান, এই ভাইজান হচ্ছে বোকা। বয়কার কয়াকার বোকা। কেন? কারণ সে ফিজিক্স পড়ে নাই, সে ভেক্টর পড়ে নাই। সে যদি আমার কাছে নদী নৌকার ক্লাস করতো তাহলে সে সাঁতার প্রতিযোগিতায় জিতে যেত। কেন? কারণ তুমি যদি ন্যূনতম সময় যদি নদী পার হতে চাও তাহলে তোমাকে রওনা দিতে হবে দ্বিতীয় চিত্রের মতো করে, মানে একদম আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। এই বরাবর যদি তুমি রওনা দাও তাহলে তুমি এই বরাবর গিয়ে পৌঁছাবে এবং তুমি নদীর অপর পারে পৌঁছে দিতে পারবা, তুমি জিতে যাবে। বাট এই বেচারা কি করছে? সে রওনা দিছে স্থূলকোণে। সে যদি স্থূলকোণে সে যদি রওনা দেয় তাহলে সে পৌঁছাবে ন্যূনতম পথে, বাট ন্যূনতম সময়ে না। ও ন্যূনতম পথে পৌঁছাবে, মানে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করেই সে নদী পার হয়ে যাবে। কেন? কারণ সে নদীর প্রস্থ বরাবর যাচ্ছে 2.2 কিলোমিটার। তাহলে সে ন্যূনতম পথে নদী পার হতে পারবে, বাট ন্যূনতম সময়ে পার হতে পারবে না। প্রশ্ন বলছে, দেখো ঘতে বলছে উক্ত সাঁতার প্রতিযোগিতার ফলাফল কি? দেখেই বলে দেওয়া যাচ্ছে এই ব্যাটা জয়ী হবে আর এ হারবে। সে হচ্ছে হারু পার্টি, হারু। কথা কি বোঝা গেছে? দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের দ্বিতীয় জন, মানে চিত্র 2-এর যে সাঁতারু, দ্বিতীয় সাঁতারু এই প্রতিযোগিতায় জয় হবে, প্রথম সাঁতারু এই প্রতিযোগিতায় হেরে যাবে। ঠিক আছে? তো আশা করি এই কনসেপ্টগুলো তোমরা হচ্ছে খুব ভালোভাবে ফলো করবা, তাহলে হচ্ছে তোমাদের হচ্ছে পরীক্ষায় কনসেপ্টটা যখন ক্লিয়ার থাকবে এই অঙ্কটা আসলে ডাল ভাত। ভেক্টর থেকে 10 তো শিওর আসবে, 10 শিওর তোমরা পেয়ে যাবে। তাহলে আসো, প্রথম সাঁতারুর লব্ধি বেগ কত? প্রথম সাঁতারুর লব্ধি বেগ কত? প্রথম সাঁতারু কি কি দেওয়া আছে? ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে এবং আলফা দেওয়া আছে 120 ডিগ্রি। লব্ধি বের করা সহজ, ডব্লিউ ইকুয়াল টু কি √/u² + v² + 2uv cos আলফা। তার মানে কি সরাসরি সূত্রে বসিয়ে দিলে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে চলো আমরা করি। কুমিল্লা 2022, কুমিল্লা 2022। হ্যাঁ, এটার জন্য আর আমি অত চিত্র আঁকতেছি না, ঠিক আছে? চিত্রগুলো তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করে দেখো, আমি আর চিত্র না আঁকি। তাহলে প্রথম সাঁতারুর জন্য, তবে চিত্র মাস্ট, চিত্র অবশ্যই আঁকতে হবে। ওকে, তাহলে প্রথম সাঁতারুর লব্ধি বেগ, প্রথম সাঁতারুর লব্ধি বেগ, কারণ চিত্র এতবার আঁকছি গতকাল আর আজকে মিলিয়ে আমার মনে হয় না চিত্র আঁকার দরকার আছে। লব্ধি বেগ ডব্লিউ ইকুয়াল টু √/u² + v² + 2uv cos আলফা। তাহলে ইউর মান কত? 3 ছিল, 3², আর ভি কত? 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা করেছে। তাহলে 2 ইন্টু ইউ হচ্ছে 3, ভি হচ্ছে 5, কস কত? 120 ডিগ্রি। যদি হিসেব করো তাহলে প্রথম সাঁতারুর লব্ধি বেগ চলে আসবে। লব্ধি বেগটা কত আসে? √/3² + 5² + 2 ইন্টু 3 ইন্টু 5, 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু কস 120 ডিগ্রি, 4.36 আসবে। আনসারটা কত আসবে? আনসারটা আসবে 4.36 কিলোমিটার পার আওয়ার। আনসারটা আসবে 4.36 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথম সাঁতারুর লব্ধি বেগ হচ্ছে 4.36 কিলোমিটার পার আওয়ার। শেষ, গ নাম্বার শেষ। দ্বিতীয় অঙ্কে কি বলছে? কে জয়ী হবে? এটার জন্য দুইটা চিত্র কিন্তু মাস্ট বি তোমাদেরকে আঁকতেই হবে। প্রথম সাঁতারু এবং দ্বিতীয় সাঁতারু, দুইটা চিত্র আঁকতে হবে। তো জয়ী হবে, ফলাফল, ফলাফল বলে আমরা কি বের করব? নদী পার হতে ন্যূনতম মানে সময় বের করবো, মানে টি বের করবো। টি সমান d/v sin আলফা, ওটা দিয়ে আমরা ম্যাথ করে ফেলবো। তাহলে এটার জন্য আমি তাও একবার চিত্র আঁকি, যেহেতু নতুন নতুন আঁকছি তোমাদের সাথে, ধরে নাও নতুন আঁকছি। তাহলে এটা কত? এটা হচ্ছে আমাদের 3 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার প্রথম সাঁতারুর জন্য। এখানে আমরা লিখে রাখি প্রথম সাঁতারুর ক্ষেত্রে, প্রথম সাঁতারুর ক্ষেত্রে নদী পারে প্রয়োজনীয় সময় টি, এটাকে তোমরা t1 বলতে পারো যেহেতু প্রথম সাঁতারু। t1 সমান d/v sin আলফা। এখন আসো দেখি ডি কত, নদীর প্রস্থ কত? এই নদীর প্রস্থটা হচ্ছে 2.2 কিলোমিটার। এই নদীর প্রস্থটা কত? 2.2 কিলোমিটার। আর প্রথম সাঁতারু রওনা দিয়েছিল কিভাবে? এই দিকে রওনা দিয়েছিল কত বেগে? 5 কিলোমিটার পার আওয়ার বেগে। এবং এই কোণটা কত? এটা হচ্ছে আলফা, হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে সে পৌঁছাবে কিভাবে? সে পৌঁছাবে একদম লম্বা লম্বি এই দিক বরাবর, এটা হচ্ছে ডব্লিউ। তাহলে ডি কত? ডি হচ্ছে 2.2 কিলোমিটার, ভি হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, সাইন আলফার মান কত? 120 ডিগ্রি। তো হিসাব করে ফেললে কত আসে? দেখো হিসাব করে ফেললে আমাদের আসে 2.2 ডিভাইডেড বাই 5 সাইন 120, 0.508, 0.508 আওয়ার, 0.508 আওয়ার। তো এটাকে যদি মিনিটে নিয়ে যাও কত করতে হবে? 60 দিয়ে গুণ দাও, 1 ঘন্টা সমান 60 মিনিট।
30.48, তার মানে 30.5 মিনিট বলা যায়, 30.5 মিনিট। তাহলে প্রথম সাঁতারুর নদীটা পার হতে 30.5 মিনিট সময় লাগবে। আবার দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে আমাদের T2 ইকুয়াল টু কত, D/V sin আলফা, D/V sin আলফা। তাহলে ডি এর মান কত? আচ্ছা, দ্বিতীয় সাঁতারু কীভাবে রওনা দিচ্ছে সেটা আমরা একটু চিত্র যদি এঁকে ফেলি। দ্বিতীয় সাঁতারুর চিত্র হচ্ছে এরকম, এদিক বরাবর 3 কিলোমিটার পার আওয়ার। দ্বিতীয় সাঁতারু কিন্তু এদিক বরাবর রওনা দিয়েছে, এটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। ভি ইকুয়াল টু 5, ইউ ইকুয়াল টু 3। এবং দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে আলফার মান কত, 90 ডিগ্রি। আর সে পৌঁছাবে কিভাবে, এইভাবে পৌঁছাবে, এটা হচ্ছে ডব্লিউ। তাহলে দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে আলফার মান কত, 90 ডিগ্রি। তার মানে ডি এর মান হচ্ছে 2.2 কিলোমিটার, ডি এর মান হচ্ছে 2.2, ভি এর মান হচ্ছে 5 সাইন 90 ডিগ্রি। তাহলে 5 সাইন 90 মানে কত, 5 সাইন 90 মানে হচ্ছে 1, অর্থাৎ 2.2 ডিভাইডেড বাই 5, 0.44 আওয়ার। দ্বিতীয় সাঁতারুর জন্য আমাদের ঘন্টার হিসেবে আমাদের সময় লাগবে নদী পার হতে 0.44 আওয়ার। তাহলে এটা সমান কত মিনিট, 0.44কে আমরা যদি 60 দিয়ে গুণ করে দিই 26.4 মিনিট। তো আমি তোমাদেরকে আগেই বলে ফেলছিলাম যে দ্বিতীয় সাঁতারু জয়ী হবে। খেয়াল করো, দ্বিতীয় সাঁতারুই কিন্তু জয়ী হচ্ছে, কারণ প্রথম সাঁতারুর 30 মিনিটের উপরে লাগবে আর দ্বিতীয় সাঁতারু লাগতেছে 26 মিনিট। তার মানে প্রথম সাঁতারু নদী পার হওয়ার প্রায় 4 মিনিট আগেই দ্বিতীয় সাঁতারু নদী পার হয়ে যাবে। তাহলে আমরা লিখব যেহেতু T1 বড়, তার মানে এইসব অঙ্কে যে বড় সে হারবে আর যে ছোট সে জিতবে, কারণ ছোট মানে কি, তার সময় কম লাগছে। তাহলে সুতরাং দ্বিতীয় সাঁতারু জয়ী হবে, শেষ। তো এটাও কিন্তু আমাদের খুবই সহজ একটা ম্যাথ ছিল। খেয়াল করে দেখো, এগুলো কিন্তু বোর্ডে আসা ম্যাথ, খুব রিসেন্ট টাইমে আসা ম্যাথ। 2022-এ একটা প্রশ্ন আসছে রাজশাহীতে, একটা প্রশ্ন আসছে কুমিল্লাতে, এবং এগুলো কিন্তু আমাদের বোর্ড কোয়েশ্চেন এবং এগুলো নদী ও নৌকা সংক্রান্ত কোয়েশ্চেন। তাহলে খেয়াল করে দেখো, এখন কিন্তু আস্তে আস্তে তোমাদের কনফিডেন্সটা গ্রো করবে। ওকে, মানে তোমরা তাড়াহুড়া না করে যদি আমার সাথে যদি রেগুলারলি ক্লাস করতে থাকো, দেখবে যে তোমাদের কনফিডেন্স গ্রো করতে করতে আস্তে আস্তে দেখবে একটা সময় সবই শেষ হয়ে যাবে। বাট পড়াশোনাটাকে জমিয়ে ফেলো না। অনেকেই দেখা যায় কি করো, যে আজকে ভাইয়া ক্লাসটা করাচ্ছে, এইটা আর জীবনেও করবা না, মানে এই অঙ্কগুলো জীবনেও করবা না, একদম আবার মনে করো পরীক্ষার সময় করবা, তখন যেটা হয় সব ভুলে যাই আমরা। তো আমি তো আসলে তোমাদেরকে একটা টপিক একবার পড়াচ্ছি, ওটা তোমাকে বাসায় 10 বার পড়তে হবে, ওটা তোমাদের দায়িত্ব। এখন যে বেশিবার পড়বে তার রেজাল্ট ভালো হবে, তার মনে থাকবে, আর যে পড়বে না তার মনে থাকবে না, এটা হচ্ছে আসল কথা। আমি কেন মানে ওয়ার্ল্ডের দুনিয়ার সবচেয়ে জ্ঞানী মানুষটাও যদি তোমাদেরকে যদি পড়ায়, তোমার রেজাল্ট ভালো হবে না তুমি যদি নিজে না পড়ো। মানে তোমাকে জ্ঞানী হতে হবে, অন্যের জ্ঞানের মানে ছত্রছায়া থেকে আসলে তোমার খুব একটা সুবিধা হবে বলে মনে হয় না। হ্যাঁ, অতটুকুই হবে যে যত বেশি জানে সে তোমাকে তত সহজে বোঝাতে পারবে, এটা হইতে পারে। বাট দিন শেষে পরিশ্রম করার দায়িত্বটা কিন্তু তোমাদের। ওকে, তো সবাই এতটুকু পর্যন্ত এই ম্যাথটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও, তারপর আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে কমেন্টে জানাও। এটা বোঝা গেছে কিনা জানাও আমাকে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা যদি বুঝতে পারি, এতটুকু পর্যন্ত যদি আমাদের যদি বোঝা যায়, তাহলে আমরা পরের সিকিউটাতে চলে যাচ্ছি। আমরা আমাদের যে নেক্সট যে সিকিউ আছে সেটাতে আমরা যাচ্ছি। আমাদের নেক্সট সিকিউটা আমাদের কি দেখো, আমাদের নেক্সট যে সিকিউ সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2022, চট্টগ্রাম বোর্ড 2022। ঠিক আছে, তো বলছে 500 মিটার প্রস্থের একটি নদীতে, মানে নদীর প্রস্থ কত, 500 মিটার, ডি হচ্ছে 500 মিটার, 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত প্রবাহিত হচ্ছে, তার মানে ইউ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। এই নদীটি মাহির এবং নিধি দুইজন প্রতিযোগিতার উদ্দেশ্যে সাঁতার কেটে পার হওয়ার সিদ্ধান্ত নিল। মাহিরের বেগ 10 কিলোমিটার পার আওয়ার, তার মানে এটা হচ্ছে ভি মাহির বলা যায়, এবং
সে স্রোতের সাথে আলফা কোণে যাত্রা করেছে, এটা হচ্ছে মাহিরের কোণ। আর নিধির বেগ VN বলা যায় 9 কিলোমিটার পার আওয়ার, সে স্রোতের সাথে লম্বভাবে সাঁতার কাটতে শুরু করেছে, তার মানে তার আলফার মান কত? 90 ডিগ্রি, কারণ সে স্রোতের সাথে লম্বভাবে যাত্রা করেছে। তো সহজ কথা বলতে পারবা? কেউ আমাকে কি বলতে পারবা উদ্দীপকটা পড়ে? দেখি কে সবার আগে বলতে পারে। উদ্দীপক অনুসারে কে জিতবে, মাহির নাকি নিধি? বলো তো, বলো। একজন স্রোতের সাথে আলফা কোণে যাত্রা করেছে, আরেকজন স্রোতের সাথে লম্বভাবে সাঁতার কাটতে শুরু করেছে। কে জয়ী হবে, মাহির নাকি নিধি? আমাকে এটা একটু আনসার একটু বলো, আমাকে বলো মাহির জিতবে নাকি নিধি জিতবে। আমি দেখতে চাই তোমাদের চিত্র সংক্রান্ত তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, রোজা বলছো নিধি, দেখি আর বাকিরা কি বলে, বাকিরা কি বলে দেখি। তো একজন যেহেতু নিধি বলছে, বাকিরা মাহির বলো, তাহলে কম্পিটিশন হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, দেখতে ভালো লাগবে। না, বাঁধনও বলছে নিধি, সামিয়াও বলছে নিধি। কি ব্যাপার, তোমরা কি ফাইট করবা না, যুদ্ধ করবা না? সবাই একমত হয়ে যাচ্ছ। রিমুও বলছো নিধি, সবাই তো সহমত ভাই হয়ে গেল। হ্যাঁ, প্রিয় অভিভাবকের সহমত ভাই হয়ে গেলে হবে? আচ্ছা যাক, তো সবাই সঠিক। অ্যাকচুয়ালি যেটা সত্য সেটার পক্ষে তো সবাই থাকবে, তাই না? মানে সঠিক জিনিসের পক্ষেই সবাই থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, নিধি জয়ী হবে। কারণ কি? কারণ নিধির জন্য আলফার মান 90 ডিগ্রি, সে লম্বভাবে যাত্রা করেছে। লম্বভাবে যাত্রা করার মানে আলফার মান 90 কখন হয়? ন্যূনতম সময়ে যদি নদী পার হোক, ন্যূনতম সময়ে নদী পার হওয়ার শর্তই হচ্ছে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন বলছে, প্রথম প্রশ্ন বলছে কি, দেখো কি, আলফা কোণের মান কত হলে মাহির সোজাসুজি নদীর অপর পারে পৌঁছাবে? এটা কোন অঙ্কটা বলো তো? এটা হচ্ছে রাজশাহী বোর্ড 22-এর গ নাম্বার। অরুণ মাঝিকে কোন দিকে নৌকা চালাতে হয়েছিল সেটা তো আমাদের কি ছিল? আলফা বের করেছিলাম। আবার চট্টগ্রাম বোর্ড 2022-এর এই অঙ্কটা তো আমরা আসলে কি করব? আলফাটাই বের করব। আলফার মান কত হলে মাহির সোজাসুজি নদীর অপর পারে পৌঁছাবে? মাহির আসলে চেয়েছিল নদীর ঠিক অপর পারে, ন্যূনতম পথে পৌঁছাইতে চাইছিল, সোজাসুজি পথে সে হচ্ছে যেতে চাইছিল। তাহলে চলো আমরা এটা চিত্রটা আমরা এঁকে ফেলি ঝটপট এবং অঙ্কটা করে ফেলি। আমি জানি এটা আমি না করে দিলেও তোমরা পারবা, তারপরেও হচ্ছে আমি তোমাদেরকে ঝটপট করে দিচ্ছি। 5 মিনিটের মধ্যে আমরা এই ম্যাথটা শেষ করে ফেলবো, ঠিক আছে? চট্টগ্রাম 2022 গ চিত্রটা ধুম করে এঁকে ফেলি। মাহিরের জন্য এই দিক বরাবর কত ছিল? এই দিক বরাবর স্রোতের বেগ ছিল 6 কিলোমিটার পার আওয়ার। 6 ইউর মান হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার। আর মাহির কিভাবে রওনা দিয়েছে? এই দিক বরাবর রওনা দিয়েছে। মাহিরের ভি কত? 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার। আর মাহির কিভাবে নদীটা পার হতে চেয়েছে? লম্বালম্বিভাবে নদীটা পার হতে চেয়েছে, এটা হচ্ছে ডাব্লিউ। তাহলে মাহিরের জন্য আমাদের আলফার মান কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। আর মাহিরের জন্য আমাদের থিটা কত? আমাদের থিটা, এই যে লাল কালি হচ্ছে থিটা বোঝাচ্ছে, থিটা হচ্ছে 90 ডিগ্রি। কারণ ন্যূনতম পথে নদী পার হওয়ার শর্ত হচ্ছে থিটা হবে 90 ডিগ্রি আর আলফা হবে 90 ডিগ্রি থেকে বড়, ঠিক আছে? আচ্ছা, শর্তটা একটু উপরে লিখে রাখি। থিটা হবে এখানে 90 ডিগ্রি আর আলফা হবে থিটা থেকে বড়, তার মানে আলফা হবে 90 থেকে বড়। এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে মাহিরের জন্য শর্ত। মাহিরের জন্য শর্ত হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে আমরা লিখি, আমাদেরকে প্রশ্নে কি বলছে? আলফার মান কত হলে মাহির সোজাসুজি নদী পার হতে পারবে? তাহলে সূত্রটা কি? আমরা জানি tan থিটা সমান নিচে ইউ, উপরে হচ্ছে ভি সাইন আলফা, আর এখানে হচ্ছে প্লাস ভি কজ আলফা। তো আমি সবগুলো লাইন লিখবো না, তো মনে করো পরে অনেকগুলো লাইন লিখতে হয় না, সব লেখার পর ফাইনালি আসলে কি আসে? আলফা ইকুয়াল টু কি আসে? কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তো এটা অলরেডি যেহেতু একবার তোমাদেরকে আমি দেখাইছি, গতকালও দেখাইছি, তো এখন আর না দেখাই। মানে মাঝে অনেকগুলো লাইন আছে, সেই লাইনগুলো তোমাদেরকে পরীক্ষার সময় লিখতে হবে। ওকে, থিটার মান 90 ডিগ্রি বসাবা, বসিয়ে বাকিটা লিখবা। তাহলে আলফা সমান কত আসবে? কজ ইনভার্স মাইনাস ইউর মান কত? ইউর মান হচ্ছে 6, ভি এর মান কত? 10। তাহলে এখান থেকে হিসাব করলে আলফার মান চলে আসবে। আলফার মান কত আসে বলো? আলফার মান আসবে শিফট কজ মানে কজ ইনভার্স মাইনাস 6/10। আলফার মান আসবে 126.869, তার মানে 126.87 ডিগ্রি আমরা বলতে পারি। আলফার মান কত আসবে? 126.87 ডিগ্রি। 126.87 না বলে সরাসরি 9 ডিগ্রি বলতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। মাহিরকে 126.9 ডিগ্রি কোণে আমাদের কি করতে হবে? নৌকাটা চালাতে হবে, তাহলে সে সোজাসুজি নদীর অপর পারে পৌঁছাতে পারবে। আশা করি সবাই বুঝতে পারছো, এর থেকে সহজ আর কিছু হইতে পারে না। আমি আসলে একটা জিনিস সবসময় যেটা করি অনলাইনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি অনেক বেশি পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করাই। কারণ অনেক বেশি পরিমাণে ম্যাথ যখন আমরা প্র্যাকটিস করি তখন অটোমেটিক আমাদের মাথায় ঢুকে যায়, মানে দেখতে দেখতে জিনিসটা আমাদের মাথায় ঢুকে যায়। কারণ আমি জানি বাসায় অনেকেই তোমরা এতগুলো ম্যাথ একসাথে জীবনও করবে না, তো আমার কাছে করে ফেলো, সেক্ষেত্রে বাসার প্র্যাকটিসটা আমার কাছে হয়ে যাবে, এটা একটা সুবিধা। তারপরে আসো, উদ্দীপক অনুসারে কে জিতবে?
নিধি জিতবে, এটা তোমরাই বলছো। তাহলে আমরা মাহিরের ক্ষেত্রে নদী পার হতে যে সময় সেটা আমরা বের করব টি মাহির। নদী পার হতে যে সময় লাগবে সেটা বের করব টি মাহির। টি মাহির ইকুয়াল টু কি ডি বাই ভি সাইন আলফা। তো আমরা গরুর গ থেকে পেয়েছি ডি কত, ডি হচ্ছে নদীর প্রস্থ 500 মিটার। 500 মিটার মানে কি 0.5 কিলোমিটার। এটা বললো না যে 500 মিটারের এই 0.5 কোত্থেকে আসলো, 500 মিটার মানে 0.5 কিলোমিটার। ভি কত, মাহিরের বেগ কত ছিল 10 কিলোমিটার পার আওয়ার। সাইন আলফা কত, গরুর গ থেকে পেয়েছি 126.9 ডিগ্রি। ঠিক আছে, তো আমি এগুলো বলে দিচ্ছি, এই জন্য আর খাতায় লিখছি না, আমি আর পিডিএফের মধ্যে লিখছি না। ওকে, আচ্ছা, তাহলে এই সব কিছু দিয়ে যদি একসাথে যদি তোমরা একটা নাড়াচাড়া দাও তাহলে তোমার মাহিরের টি বেরিয়ে আসবে, মানে মাহিরের সময়টা বেরিয়ে আসবে। সময় কত আসবে 0.5 ডিভাইডেড বাই 10 সাইন 126.9 আসবে 0.0625। 0.0625, তাহলে কত আসছে 0.0625 এত ঘন্টা আসবে। তাহলে এত ঘন্টা সমান কত মিনিট ইন্টু যদি আমরা যদি 60 করি তাহলে 3.75 মিনিট। 3.75 মিনিট, ঠিক আছে, এত মিনিট। চাইলে এটাকে তোমরা সেকেন্ডেও নিতে পারো, বাট মিনিটে রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। ঘন্টায় রাখলেও আনসার হবে মিনিটে, কারণ আমাদের বের করতে হবে আসলে কে বড় কে ছোট সেটা। তাহলে আমরা লিখবো আবার নিধির ক্ষেত্রে নিধি কি করতে চেয়েছে, নিধি ন্যূনতম সময়ে, সে চেয়েছেই ন্যূনতম সময়ে নদী পার হতে, তার মানে অবশ্যই তার সময়টা কম আসবে। তাহলে নিধির ক্ষেত্রে আমাদের সময় টি এন ইকুয়াল টু কি আসবে, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে সমান দিলে আমরা লিখতে পারবো ডি এর মান কত 500 মিটার। 500 মিটার মানে হচ্ছে 0.5 কিলোমিটার। নিধির ভি কত, নিধির ভি হচ্ছে আমাদের 9 কিলোমিটার পার আওয়ার। দেখো 9 কিলোমিটার পার আওয়ার। 9 সাইন, নিধির জন্য আলফা মান কত 90 ডিগ্রি, কারণ সে সোজাসুজি বা লম্বালম্বিভাবে নদীটা পার হয়েছে। তাহলে লম্বালম্বি নদী পার হলে 90 ডিগ্রি আসে। তাহলে এটা সমান আমাদের কত আসবে, এটা সমান আমাদের আসবে 0.5 ডিভাইডেড বাই 9, কারণ সাইন 90 মান 1, তার মানে আসবে 0.0555, অনেকগুলো 5, 0.055 আওয়ার। তাহলে এটা সমান কত মিনিট, যদি আমরা যদি 60 দিয়ে যদি গুণ করি, যদি আমরা 0.05555 এটাকে আমরা যদি 60 দিয়ে গুণ করি তাহলে 3.33 মিনিট। 3.33 মিনিট। তাহলে মাহির কত আসছিল, মাহির আসছিল 3.75 আর ওর কত 3.33, তার মানে নিধিরটা কম। তার মানে যেহেতু টিএম মানে মাহিরের নদী পার হতে সময় নিধির নদী পার সময় থেকে বেশি লাগছে, তাহলে সুতরাং কে জয়ী হবে, নিধি জয়ী হবে। আনসার হচ্ছে নিধি জয়ী হবে। তো আশা করি এই কনসেপ্টটা তোমাদের একদম ভাজা ভাজা হয়ে গেছে, সবাই বুঝতে পারছি। সবাই অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, আমি হচ্ছে পরের অঙ্কে চলে যাব। সবাই এই অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু দ্রুত জানাও, সবাই একটু দ্রুত জানাও অঙ্কটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, ঠিক আছে, রোজা বলছো বুঝতে পারছি, ঠিক আছে, সামিয়া ক্লিয়ার, রিমো বুঝছি, ঠিক আছে। সবাই যদি বুঝে থাকি তাহলে আমরা পরের ম্যাথটাতে চলে যাই। ঠিক আছে, পরের ম্যাথটাতে আমরা তাহলে চলে যাই। আচ্ছা দেখো পরের ম্যাথ কি বলছে। পরের ম্যাথ আমাদের কোনটা, পরের ম্যাথ হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2022। দিনাজপুর বোর্ড 2022-2022-এর এই ম্যাথটা কিন্তু আমাদের কিন্তু একটু ট্রিকি ম্যাথ, এটা একটু মনোযোগ দাও। হ্যাঁ, এটা একটু ট্রিকি ম্যাথ, দিনাজপুর বোর্ড 2022। খেয়াল করো, দেখো আমাদের চিত্র আমাদেরকে কি বলছে, স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার ইউ, এবং এই যে 110 ডিগ্রি এটা আসলে কিসের মান, আলফার মান। এবং 110 ডিগ্রি কোণে যদি যাত্রা করো তাহলে তুমি এ বি পথে চলে যেতে পারবা, তার মানে কি সোজাসুজি পার হতে পারবা। তার মানে স্রোতের মানে চিত্রটা আমাদেরকে কি বোঝাচ্ছে, চিত্রটা আমাদেরকে বোঝাচ্ছে যে চিত্র অনুযায়ী আমরা বুঝতে পারছি যে এই বেটা ন্যূনতম পথে পারি হতে চাচ্ছে। চিত্র দেখে আমরা বুঝতে পারলাম যে এই বেটা এই লোক ন্যূনতম পথে সে যাত্রা করতে চাচ্ছে, ন্যূনতম পথে সে মানে নদীটা পার হতে চাচ্ছে। তার উদ্দেশ্য কি, তার উদ্দেশ্য খুবই সৎ, সে খুব সৎ মানুষ, তার মধ্যে কোনো অসতের কোনো ছিটে ফোটাও নাই। সে চাচ্ছে কি, সে চাচ্ছে ভাইয়া আমি ন্যূনতম পথে জাস্ট হচ্ছে নদীর ওপারে চলে যেতে চাচ্ছি, একদম সোজাসুজি নদীটা পার হতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো চিত্রে স্রোতের নদীতে একজন লোক এক পার হতে অপর পারে যাওয়ার জন্য 4 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে 4 কিলোমিটার পার আওয়ারটা কি ভি, এসি বরাবর নৌকা চালাইছে, তার মানে এসি বরাবর সে যে নৌকা চালাইছে কত কিলোমিটার, 4 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং সে অপর পারে ডি বিন্দুতে পৌঁছে। মানে সে চাচ্ছিল আসলে একদম এবি বরাবর যেতে, বাট সে যাইতে পারে নাই, সে চলে গেছে কোন দিক, এই দেখো সে চলে গেছে এডি বরাবর, এই যে এডি বরাবর চলে গেছে এডি।
এখন বলছে এই যে বি থেকে ডি, এই যে সে বি থেকে ডি পর্যন্ত গেল, এই দূরত্বটা কত? 0.5 কিলোমিটার, 0.5 কিলোমিটার। এবং নদীর প্রস্থ কত? এবি। আমাদেরকে আসলে নদীর প্রস্থটাই বের করতে বলছে গরুর গতে। আমাদেরকে বলছে নদীর প্রস্থ কত, নদীর প্রস্থ কত। তাহলে চলো এই অঙ্কটা আমরা একটু চিত্র এঁকে করি, বুঝি নদীর প্রস্থটা কত আমরা বের করি। চলো, দিনাজপুর বোর্ড 2022, দিনাজপুর 2022। তাহলে নদীর প্রস্থটা কত খেয়াল করো, আমরা দেখি। চিত্রটা আমাদেরকে খুব ভালোভাবে আঁকতে হবে এবং বুঝতে হবে। আচ্ছা, চিত্র তো গেছে গা মক্কা থেকে মদিনা, দেখো তো মক্কা থেকে মক্কায় আনি। চিত্র এরকম করতেছে কেন? দুষ্টামি করতেছে কেন এত? এই ঠিক আছে, এই যে ঠিক আছে। তাহলে দেখো এই দিক বরাবর কত? এদিক বরাবর বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে ইউর মান। এবং সে যাত্রা করেছে এই দিক বরাবর, এটা হচ্ছে ভি, ভি এর মান কত? 4 কিলোমিটার পার আওয়ার। এবং এই যে কোণটা এটা কত? এটা হচ্ছে আলফা, 110 ডিগ্রি। এবং নদীর প্রস্থ কত? নদীর প্রস্থ হচ্ছে এবি, এবি এটা হচ্ছে নদীর প্রস্থ। এটা আসলে সেই বরাবর সেইখানে পৌঁছায় না, এটা আসলে নদীর প্রস্থ। এটা হচ্ছে এবি, এবি হচ্ছে নদীর প্রস্থ। বাট সে পৌঁছেছে কোন দিক বরাবর? সে এসি বরাবর যাত্রা করেছে, এসি বরাবর যাত্রা করেছে। এবং এসি বরাবর যাত্রা করার ফলে সে পৌঁছেছে গিয়ে এডি বরাবর। এবং এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে আমাদের 0.5 কিলোমিটার। এখন বুঝো, আমাকে বের করতে বলছে এবি কত, এবি কত। তাহলে এবিটাকে আমি একটু অন্য কালি দিয়ে দেখাই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমাদেরকে বের করতে বলছে এই সবুজ কালির মান কত, এই যে এবি, এটা কত, সবুজ কালিটার দৈর্ঘ্য কত বের করতে বলছে, এবি কত। তাহলে এখন খেয়াল করে দেখো, এখন তাহলে খেয়াল করে দেখো আমাদের এই যে এবি সমান কত এটা বের করতে হবে। আমাদেরকে দেখো বিডি দেওয়া আছে। একটা কথা বুঝো, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 110 ডিগ্রি। এই গোটা অ্যাঙ্গেলটা কত? 110 ডিগ্রি। এই পুরোটা কত? 110 ডিগ্রি। আচ্ছা, খুব ভালো কথা। এই পুরোটা যদি 110 ডিগ্রি হয়, এই পুরোটা যদি 110 ডিগ্রি হয়, আমাকে আপনারা বলবেন, একমত হবেন যে এটা 20 ডিগ্রি। যদিও দেখতে অনেক বড় দেখাচ্ছে, কারণ এটা 20 ডিগ্রি। কেন এটা 20 ডিগ্রি কেন? কারণ দেখেন এইটা কিন্তু 90 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি সমকোণ। তাহলে 90 আর 20 কত? 110। কালারগুলো ফলো করেন। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? এটা কিভাবে বের করব? এটা বের করার উপায় হচ্ছে এই যে এডি বরাবর যে গেছে, এটা কিন্তু আসলে লব্ধি। এডি বরাবর যে গেছে সেটাই কিন্তু তার লব্ধি, লব্ধি বেগ ডব্লিউ। তাহলে ডব্লিউ এর সাথে ইউ এর যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে কি? থিটা। এই যে রেড কালারটা হচ্ছে আমাদের থিটা। তাহলে আমি যদি কোনোভাবে থিটা বের করে ফেলতে পারি, তাহলে 90 ডিগ্রি থেকে এই থিটাটা বিয়োগ করলেই কিন্তু আমি এই সবুজ কালিটা পেয়ে যাব, এইটার মান পেয়ে যাব। কথা কথা মনে করো, হিসেব করে আমার থিটার মান আসলে 70 ডিগ্রি। তাহলে এবিডি, এই যে ত্রিভুজটা, এই যে এবিডি ত্রিভুজ, এই ত্রিভুজের কোণ কত? 20 ডিগ্রি। কারণ টোটালটা কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে তুমি থিটার মান বাদ দিয়ে দিচ্ছ 70 ডিগ্রি। থিটার মান যা আসবে সেটা যদি বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু তুমি এবিডি ত্রিভুজের কোণ পেয়ে যাবা 20 ডিগ্রি। একবার যদি কোণটা যদি পেয়ে যাও, তারপরে ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে, মানে সাইন থিটা কস থিটা অনুপাত আছে না, ওটা ব্যবহার করে আমরা সহজেই এবি বের করে ফেলতে পারবো। চলো এখন তাহলে অঙ্ক করা শুরু করি। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু মানে একটা ত্রিকোণমিতিক ম্যাথ বলা যায়। কালারগুলা ফলো করবা, কালারগুলা ফলো করবা, কালারের সাথে মানগুলা ফলো করবা। লাল দিয়ে থিটা বুঝাইছি, পিঙ্ক কালার দিয়ে হচ্ছে ওই যে 20 ডিগ্রি বুঝিয়েছি, আর সবুজ কালারটার যে কোণ সেটা আমরা বের করব, ঠিক আছে। আর ব্লু কালার মানে পার্পল কালার যেটাকে আমরা বলি বেগুনি, বেগুনি দিয়ে আমরা 90 ডিগ্রি বুঝিয়েছি। তাহলে চলো এখন আমরা অঙ্কটা শুরু করি। তাহলে আমরা লিখবো এখানে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য থিটা বের করা। তাহলে থিটা কীভাবে বের করবো আমরা? থিটা বের করার সূত্র কি? ট্যান থিটা সমান যার সাথে অ্যাঙ্গেল, থিটা কার সাথে অ্যাঙ্গেল তৈরি করেছে? ইউ এর সাথে, সে নিচে সিঙ্গেল, আর উপরে কে থাকবে? ভি সাইন আলফা, নিচে কে থাকবে? ভি কজ আলফা। আলফার মান কত? আলফার মান 110 ডিগ্রি, 110 ডিগ্রি। তাহলে থিটা বের করব। তাহলে থিটা সমান কত আসবে? ট্যান ইনভার্স ভি সাইন আলফা, মান বসিয়ে দাও। ভি এর মান কত? 4, সাইন আলফার মান কত? 110 ডিগ্রি, ইউর মান কত? 2 প্লাস ভি কজ আলফা, তার মানে 4 কস 110 ডিগ্রি। যদি বসিয়ে দাও তাহলে সুন্দর করে থিটা বেরিয়ে আসবে। তাহলে যদি থিটা যদি বেরিয়ে আসে তাহলে কত আসবে খেয়াল করো। তাহলে
থিটা আসবে শিফট 10 4 সাইন 110 ডিভাইডেড বাই 2 প্লাস 4 কস 110, হিসাব করলে আসবে 80.456, তার মানে 80.46 বলা যায়, 80.46 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের থিটার মান। তাহলে থিটার মান যদি 80.46 ডিগ্রি হয়, আমরা একটা জিনিস ধরে নেই না কেন, আমরা এই সবুজ জিনিসটাকে আমরা থিটা প্রাইম ধরে নিই। এটা হচ্ছে আমাদের থিটা প্রাইম। সবুজটাকে আমরা কি ধরে নিচ্ছি? থিটা প্রাইম ধরে নিচ্ছি। যাতে ভিজিভিজি না হয় সেজন্য আমি এই দাগগুলো একটু মুছে দিই। সবুজ জিনিসটাকে আমরা থিটা প্রাইম ধরে নিলাম, থিটা প্রাইম। তাহলে থিটা যদি আমাদের কত আসছে 80.46 ডিগ্রি আসে, মানে লালটা, তাহলে সবুজটা কত আসবে? তাহলে সুতরাং থিটা প্রাইম সমান আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে 90 ডিগ্রি মাইনাস 80.46 ডিগ্রি, তার মানে হিসাব করলে আসবে 9.54 ডিগ্রি। তাহলে আমরা থিটা প্রাইমের মান পেয়ে গেলাম 9.54 ডিগ্রি। এখন একবার যদি থিটা প্রাইম পেয়ে যাও, তাহলে দেখো থিটা প্রাইম যদি অ্যাঙ্গেল হয়, তাহলে এটা কি? সবুজটা কি? সবুজটা হচ্ছে ভূমি। আর লালটা কি? ডব্লিউটা কি? এটা হচ্ছে অতিভুজ। আর এই যে বিডি, এটা কি? এটা হচ্ছে লম্ব। তাহলে তোমার বের করতে হবে কি আসলে? প্রস্থ, তার মানে তোমাকে ভূমি বের করতে হবে। দেওয়া আছে কি? লম্ব 0.5 কিলোমিটার। তাহলে সূত্র কি? tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই ভূমি বের করে ফেলতে পারবো। তাহলে আমরা লিখব এখন ত্রিভুজটার নাম কি? এবিডি। ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ এবিডি। ত্রিভুজ এবিডিএ। ত্রিভুজ এবিডিএ অ্যাঙ্গেলটার নাম কি? বিএডি কোণ। এই যে বিএডি কোণ, অ্যাঙ্গেল বিএডি সমান হচ্ছে আমাদের থিটা প্রাইম, এবং এটা সমানই হচ্ছে আমাদের 9.54 ডিগ্রি। তাহলে সুতরাং আমাদের এটার মধ্যে আমাদের tan দিয়ে যদি আমরা অঙ্কটা করি, tan থিটা প্রাইম সমান বিডি লম্ব ডিভাইডেড বাই এবি ভূমি, বিডি বাই এবি। তাহলে বা tan থিটা প্রাইম আমাদের বের করতে হবে কি? এবি বের করতে হবে, ভূমি বের করতে হবে। তাহলে এবি সমান বিডি বাই tan থিটা প্রাইম, tan থিটা প্রাইম। তাহলে বা এবি সমান, এই এবিটাই কি? নদীর প্রস্থ। বিডি কত? 0.5 কিলোমিটার। আর tan থিটা প্রাইম tan 9.54 ডিগ্রি। তাহলে সুতরাং এবি সমান কত আসবে? এবি সমান আসবে আমাদের 0.5 ডিভাইডেড বাই 10, 0.5 ডিভাইডেড বাই 10 9.54, 2.975 কিলোমিটার আসবে, 2.975 কিলোমিটার। তার মানে আমরা নদীর প্রস্থ পেয়ে গেলাম। নদীর প্রস্থ হচ্ছে, এটাই হচ্ছে আমাদের নদীর প্রস্থ। নদীটার প্রস্থ হচ্ছে 2.975 কিলোমিটার। তো আমি একটু ছোটো করে দেই, দেখো সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন থাকলে করো, না হলে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি এর মধ্যে, আচ্ছা বাঁধন বলছিল আগেরটা ক্লিয়ার, ওকে ফাইন। শিফা তাবাসসুম, ওয়ালাইকুম আসসালাম। তো যারা যারা ক্লাস করছো, আমি আশা করব প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদেরকে যথেষ্ট বুঝিয়ে করানোর চেষ্টা করছি, এবং অলরেডি কিন্তু আমরা কয়টা অঙ্ক করে ফেলাম? 4টা অঙ্ক কিন্তু করে ফেললাম আমরা। ওকে, তাহলে অলরেডি কিন্তু আমরা কিন্তু 4টা ম্যাথ কিন্তু করে ফেলছি। তো সবাই ক্লিয়ার কিনা এতটুকু পর্যন্ত, সেটা একটু আমাকে একটু জানাও, দ্রুত জানাও সবাই ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে, রোজা বলছো ক্লিয়ার, ঠিক আছে। বাকিরা সবাই ক্লিয়ার কিনা এতটুকু পর্যন্ত? এই ম্যাথটা ক্লিয়ার হয়ে যাওয়ার মানে কি? এই ম্যাথটা ক্লিয়ার হয়ে যাওয়ার মানে কিন্তু তোমাদের বেসিকটা মানে খুব ভালোভাবে গ্রো করছে। এই ম্যাথটা ক্লিয়ার হওয়ার মানে কিন্তু এটা মানে খুব অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার যে এই ম্যাথটা ক্লিয়ার করতে পেরেছো। তার মানে হচ্ছে তোমাদের এই যে নদী নৌকার যে কনসেপ্ট, সেটা খুব ভালো করে তোমরা আয়ত্ত করতে পেরেছো। কারণ এই ম্যাথটা কিন্তু খুব টাফ একটা ম্যাথ ছিল। এই ম্যাথটা কিন্তু মোটেও একটা সহজ ম্যাথ ছিল না। হুট করে যদি পরীক্ষায় কেউ এই ধরনের ম্যাথ করে যাও নাই, তোমার বোর্ডে এই প্রশ্নটা চলে আসছে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমরা এই ম্যাথটা করতে গেলে হিমশিম খাবা। ঠিক আছে? তো ঠিক আছে, শিফা তাবাসসুম ক্লিয়ার, এবং আমি দেখতে পাচ্ছি বাঁধন তুমিও ক্লিয়ার। জি ভাইয়া, ঠিক আছে, ভালো। তাহলে সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে চলেন আমরা পরের ম্যাথটাতে চলে যাই। তো এরকম ম্যাথে দেখা আমরা আরও পেতে পারি সামনের দিকে, দেখি আমরা পাই কিনা। তারপরে ম্যাথটা আমরা যদি দেখি, রাজশাহী বোর্ড 2021, এটা খুবই সহজ একটা ম্যাথ, এটা সহজ ম্যাথ। ঠিক আছে, দেখো কি বলছে। এটা বলছে উভয় চিত্রে ভি হচ্ছে নৌকার বেগ 6 কিলোমিটার পার আওয়ার। বাট তোমরাই বলো প্রথম চিত্রটা আমাকে কি মিন করতেছে?
প্রথম চিত্র লব্ধি কি আর, মানে আমরা সবসময় লব্ধিকে ডব্লিউ দিয়ে পড়তেছি নদী নৌকার ক্ষেত্রে, বাট এখানে লব্ধি কি আর। তাহলে প্রথম চিত্রটা বলছে ন্যূনতম পথে, প্রথমটা হচ্ছে ন্যূনতম পথে, কারণ আলফার মান কত, এটা হচ্ছে আলফা 90 থেকে বড়, আর পরেরটাতে আলফা কত 90 এর সমান। তাহলে এটা হচ্ছে ন্যূনতম সময়, এটা হচ্ছে আমাদের ন্যূনতম সময়। তার মানে যদি বলে কে জিতবে, দ্বিতীয় চিত্রের জন জিতবে। তার কম সময় লাগবে, দ্বিতীয় চিত্রে খ নাম্বার চিত্রে কম সময় লাগবে, খ নাম্বার চিত্রে কম সময় লাগবে। এই যে বলছে কোন চিত্রানুসারে নদী পার হতে কোন কম সময় লাগবে, লিখে রাখো খ নাম্বার চিত্রে নদী পার হতে কম সময় লাগবে। আর প্রথম প্রশ্নে বলছে চিত্র ক থেকে লব্ধি বেগ আর নির্ণয় করো। আর এর সূত্র কি, আর এর সূত্র কি হবে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউভি কজ আলফা, ঠিক আছে, প্লাস 2 ইউভি কজ আলফা। তাহলে চিত্র থেকে আমাদের লব্ধি বেগ আর নির্ণয় করো, নদীর প্রস্থ দেওয়া আছে। কিন্তু এখানে একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া চিত্র একে আলফা আছে, চিত্র একে আলফা আছে, চিত্র এক খুঁজে দেখো, ভালো করে চিত্রটা দেখো, চিত্র একে কিন্তু আমাদের আলফা দেওয়া নাই। তার মানে কি ম্যাথটা যতটা তুমি সহজ মনে করছো ম্যাথটা আসলে ততটা সহজ না। চিত্র একে আমাদের আলফা নাই, তার মানে কি করতে হবে, প্রথমে মনে আছে আলফা কেমনে বের করে, ওই যে কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি, ওই যে ট্যান থিটা সমান ট্যান থিটার সূত্র দিয়ে ট্যান 90 ডিগ্রি। কারণ দেখো চিত্র একে কিন্তু থিটার মান কিন্তু 90 ডিগ্রি, এই যে থিটা 90 ডিগ্রি, লব্ধির সাথে স্রোতের বেগের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তাহলে চিত্র একে আমাদেরকে প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে ট্যান থিটার ফর্মুলা দিয়ে আমাদেরকে আলফা বের করতে হবে, তারপর আমাদেরকে লব্ধি বেগ আর বের করতে হবে। তো এই বিষয়গুলা কখন তোমার মাথায় কাজ করবে ভালো, যখন তুমি প্রত্যেকটা টপিকের উপর 10টা 20টা করে সিকিউ সলভ করবা, ঠিক আছে। মানে ফিজিক্সে কোনো শর্টকাট নাই, তোমাদেরকে কোনো বড় ভাইয়া বড় আপু কোনো স্যার যদি বলে হ্যাঁ এই 4টা করে দিলাম, এই 4টা থেকে হচ্ছে তুমি একদম 100-এ 100 কমন পাবা, তারা তোমাদেরকে মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। ফিজিক্সে প্রত্যেক বছর প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন কিন্তু মডিফাইড হচ্ছে। তো ওই রকম 3টা 4টা অঙ্ক করে ফেললা বা বেসিকটা নিয়ে তুমি হচ্ছে পরীক্ষার হলে চলে গেলা, সম্ভাবনা আছে 99% তুমি ধরা খাবা, শক্ত কট খাবা। এই কারণে সবগুলা বোর্ড করার পরেও আল্লাহ আল্লাহ করতে হবে যে আল্লাহ এইগুলোর মধ্যে যাতে কমন পড়ে, বোঝা গেছে। ভয় দেখাচ্ছি না, সতর্ক করছি, কারণ এটাই হবে। পরীক্ষা দিয়ে এসে আমাকে বললো যে ভাইয়া যেটা বলছিলেন সেটাই হয়েছে, যে শুধু বেসিক পড়ে গেছিলাম, অমুকের কথা শুনে শুধুমাত্র উনি যেগুলো করাইছে ওই 4-5টা ম্যাথ করে গেছিলাম, মানে পরিশ্রম করি নাই, এখন পরীক্ষার হলে গিয়ে মিলাইতে পারিনি। এটাই হয় এক্স্যাক্টলি। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, এখনও সময় আছে। যারা 25 ব্যাচের আছো 8-9 মাস সময় আছে তোমাদের হাতে, মিনিমাম 8 মাস আছে, পড়ো। আর যারা 26-এর আছো তোমরা তো এখন থেকে পড়া শুরুই করতে পারো। প্রথম প্রশ্ন, চিত্র ক থেকে লব্ধি বেগ আর নির্ণয় করো। চলো দেখি। রাজশাহী বোর্ড 21, রাজশাহী বোর্ড 21, এবং প্রত্যেকটা ম্যাথ এই যে এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব, ক্লাস শেষে ক্যাপশনে দিয়ে দিব, চিন্তা করার কোনো দরকার নাই। তাহলে আমরা প্রথমে অঙ্কটা থেকে কি করবো, আমি আর চিত্র আঁকছি না, চিত্রটা কিন্তু আঁকা ম্যান্ডেটরি, তোমরা অবশ্যই পরীক্ষায় চিত্র আঁকবা, চিত্র আঁকবা আমি যেভাবে আঁকি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি, কার সাথে অ্যাঙ্গেল, ইউর সাথে, তাহলে ইউ নিচে সিঙ্গেল, উপর হচ্ছে ভি সাইন আলফা, আর নিচে হচ্ছে ভি কজ আলফা, আলফাটাই বের করবো তাই না। তাহলে 1090 আলফা বের করলে লাস্টে কীভাবে করে মনে আছে, ওই যে কয়েকটা লাইন লিখবো, লিখে এখানে কি আসবে, এখানে আসবে মাইনাস ইউ বাই ভি, ঠিক আছে, এটা মাথায় রাখবা। মানে এখানে 3-4টা লাইন কম লিখলাম আমি। ট্যান থিটার মান কত বসাবা, 1090 ডিগ্রি বসাবা, 1090 ডিগ্রি বসালে 1090 ডিগ্রি মান কত, 1/0, 1/0 করলে ওই যে আর গুণ করবা, এই করবা সেই করবা, ডান বাম করবা, করলে এরকম একটা কিছু আসবে, কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। তাহলে আলফা ইকুয়াল টু কত, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। পরীক্ষায় কিন্তু ওই জিনিসগুলো করতে হবে, করে করে আসতে হবে, ওকে। আমি তো 2-3 বার দেখিয়েছি, এই জন্য আর করছি না। তাহলে কজ ইনভার্স মাইনাস ইউ কত, স্রোতের বেগ কত 4 মিটার পার সেকেন্ড, আর নৌকার বেগ কত 6 মিটার পার সেকেন্ড, তাহলে মাইনাস 4/6। তাহলে আলফার মান কত আসবে, আলফার মান আসবে আমাদের কজ ইনভার্স শিফট কজ মাইনাস 4/6, 131.8, 131.8 ডিগ্রি। তার মানে চিত্র কতে 131.8 ডিগ্রি কোণে রওনা দিতে হবে, তাহলে তুমি ঠিক সোজাসুজি পৌঁছাতে পারবা, মানে 90 ডিগ্রি কোণে পৌঁছাতে পারবা। আলফার মান যদি 131.8 হয় তাহলে সেই ক্ষেত্রে থিটার মানটা 90 ডিগ্রি হবে, এটাই বোঝাইছে। তাহলে আমাকে বলছে লব্ধি বেগ কত, তাই না, লব্ধি বের করতে বলছে চিত্র ক থেকে লব্ধি বেগ আর নির্ণয় করো। তাহলে সুতরাং লব্ধি বেগ আর সমান কত, √/u² প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা, কজ আলফা। তাহলে সমান ইউর মান কত, ইউর মান হচ্ছে 4 আর ভি এর মান কত 6, তাহলে লিখে দাও 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 × 4 × 6 কস আলফার মান কত 131.8 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সমান কত আসে আনসারটা, √/u²
4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 6 কস 131.8 হিসেব করলে আসবে 4.47 লব্ধি বেগ, তো তার মানে একক কি কিলোমিটার পার আওয়ার, সবই তো কিলোমিটারে ছিল, তাহলে এটার একক হচ্ছে 4.47 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের গ করা শেষ। ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এটা না বোঝার মতো কোনো কনসেপ্টই না, তোমরা এখন এগুলোতে আমি আশা করি তোমরা একদম প্রো লেভেলের হয়ে গেছো। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে, কোনটা নদী পার হতে কম সময় লাগবে? তাহলে এটা বের করে ফেলবা, বের করে ফেলো। ঘ কয়ের ক্ষেত্রে, চিত্র কয়ের ক্ষেত্রে আমাদের নদী পার হতে সময়টা কি লাগবে? টি ক লিখতে পারো, টি অফ ক ডি বাই ভি সাইন আলফা। নদীর প্রস্থ দেওয়া আছে দেখো প্রশ্নে, এই যে নদীর প্রস্থ 1.5 কিলোমিটার, দুই ক্ষেত্রেই নদীর প্রস্থ 1.5 কিলোমিটার, তার মানে ডি এর মান 1.5, ভি এর মান কত 6 কিলোমিটার পার আওয়ার। সাইন কয়ের জন্য আলফার মান মাত্র বের করেছো 131.8 ডিগ্রি, তাহলে হিসাব করলে এটা আওয়ারে চলে আসবে, ঘন্টায় চলে আসবে। তাহলে 1.5 ডিভাইডেড বাই 6 সাইন 131.8, 0.335 আওয়ার। মিনিটে নিয়ে যেতে পারো ইন্টু 60, 20.12 মিনিট। তার মানে চিত্র ক অনুযায়ী নদী পার হতে 20 মিনিট সময় লাগবে, প্রায় 20 মিনিট থেকে একটু বেশি। আর ক্ষয়ের ক্ষেত্রে নদী পারাপারে প্রয়োজনীয় সময় কত আসবে? ক্ষয়ের ক্ষেত্রে পুরো বাংলা কথাটা পরীক্ষায় লিখো, নদী পারাপারে প্রয়োজনীয় সময়, তাহলে এটা কত আসবে? টি খ। খ কীভাবে পারাপার হয়েছে? একদম লম্বভাবে, তার মানে আলফার মান কত 90 ডিগ্রি, আলফার মান 90 ডিগ্রি, তাহলে টি খ এটা হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। তাহলে ডি এর মান কত? ডি এর মান হচ্ছে আমাদের 1.5, ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 6, সাইন আলফার মান কত 90 ডিগ্রি। এটা যদি হিসাব করো তাহলে এটা আসবে আমাদের 0.25 আওয়ার। তাহলে 0.25 আওয়ার মিনিটে নিলে কত আসবে? 60 দিয়ে গুণ করলে 15 মিনিট, তাহলে ওর কম সময় লাগবে। আমি একটু আগেই বলছিলাম যে ক্ষয়ের কম সময় লাগবে, এই যে দেখো লিখে রাখছিলাম, বলছিলাম যে লিখে রাখো ক্ষয়ের কম সময় লাগবে, ক্ষয়ের নদী পার হতে কম সময় লাগবে। যদি পরীক্ষায় না আসে তাহলে বুঝবা তোমার অঙ্ক ভুল হয়েছে, তুমি হচ্ছে হয়তো বা সূত্র ভুল করছো বা ক্যালকুলেশন করতে ভুল করছো। ঠিক আছে, এই ধরনের ম্যাথ আসলে অঙ্ক হয়েছে কি না, তোমার অঙ্কটা সঠিক কিনা সেটা তুমি মানে দেখলেই বুঝে যাবে। তুমি যদি খুব ভালো হও এই ধরনের অঙ্কে, তুমি যদি খুব ভালো যদি পারদর্শী হও, তাহলে তুমি দেখলেই বুঝে যাবা যে তোমার অঙ্ক সঠিক হয়েছে। তোমার আসলে পরীক্ষা দিয়ে এসে আর চিন্তা করা লাগবে না যে আরে এই অঙ্কটা হয়েছে কিনা, কারণ তুমি বুঝতেই পারছো যেটাকে তুমি চাচ্ছ কম হওয়ার সেটাই কম হয়েছে, তার মানে অঙ্ক সঠিক। তার মানে আমরা লিখব সুতরাং কোন চিত্রানুসারে নদী পার হতে কম সময় লাগবে? খ চিত্রানুসারে নদী পার হতে কম সময় লাগবে, নদী পার হতে কম সময় লাগবে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের আজকের দিনের 5 নাম্বার ম্যাথ। আমাদের মোটামুটি সময় গিয়েছে কতক্ষণ? আমাদের সময় গিয়েছে পুরো 1 ঘন্টা। 1 ঘন্টায় আমরা 5টা সিকিউ কিন্তু সলভ করে ফেলছি, ক খ বাদ দিয়ে 5টা সিকিউ। দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে সলভ করে ফেলতেছি, তাহলে বোঝো যখন তোমরা প্রো হয়ে যাবা তখন হচ্ছে এই অঙ্কগুলো করাতে তোমাদের বোর্ড পরীক্ষায় 5 মিনিট সময় লাগবে। 2.5 ঘন্টা সময় লাগার কথা না। ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষায় যারা পারে তাদের 2.5 ঘন্টা লাগে না, 1.5 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর তুমি কলম কামড়াবা আর আশেপাশে দেখবা সবাই লিখতেছে। কারণ কি, তোমার প্রশ্ন মানে যাই আসুক তুমি যদি খুব ভালো করে পারো 1.5 ঘন্টায় পরীক্ষা শেষ। আমরা ওভাবেই দিয়েছি, পরীক্ষা শেষ বসে বসে কলম কামড়, মানে কলম কামড়ানোর তোর অভ্যাস নাই, আমরা আসলে কি করছি এমনি দেখছি, এদিক ওদিক দেখছি আর কি। তো তোমাদের যদি কলম কামড়ানোর অভ্যাস থাকে তাহলে হচ্ছে বসে বসে কলম কামড়াবে, কারণ এর থেকে বেশি সময় লাগবে না। কিভাবে লাগতে পারে? এর থেকে বেশি সময় লাগার কোনো প্রশ্নই আসে না। ক্লিয়ার কিনা সবাই বলেন? 5 নাম্বার পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার কিনা বলেন? ওকে, রোজা ক্লিয়ার, বাঁধন ক্লিয়ার, ঠিক আছে সবাই। যদি আমরা যদি ক্লিয়ার হয়ে থাকি, সামিয়া ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে ভাইয়া, তাহলে সবাই যদি তোমরা যদি ক্লিয়ার হয়ে থাকো, অনেকে বলতে পারো যে আমি মেসেজ দেই, আমার মেসেজ ভাইয়া সিন করে না। আসলে ভাইয়া যখন অঙ্কটা যখন করতে চলে যায় তখন আসলে তোমাদের মেসেজ আর দেখার সময় পাই না, ঠিক আছে, বাট আমি পরে পড়ে নিই, ঠিক আছে। আচ্ছা দেখো পরের সিকিউতে চলে যাই। যশোর বোর্ড 2021, এটা হচ্ছে রবিন যত সময় ক্লাসে উপস্থিত হতে পারবে কিনা, তার মানে এখানেও সময়ের একটা ব্যাপার আছে।
ঠিক আছে। আচ্ছা বাঁধন বলছো ভাইয়া আপনার ডগ নাকি? না ভাইয়া আমি ডগ পুষি না, এটা হচ্ছে আমাদের আমি রাস্তার পাশে আমার বাসা, তো তো রাস্তায় মনে হয় কুকুর মনে হয় ডাকছে, এই জন্য হচ্ছে শব্দ হচ্ছে আর কি। হ্যাঁ আচ্ছা আমার কোনো ডগ নাই। ঠিক আছে, তারপর দেখো রবিনদের বাড়ির সামনে 1000 মিটার প্রশস্ত একটা নদী আছে, তার মানে নদীর প্রস্থ হচ্ছে 1000 মিটার, ডি স্রোতস্বিনী প্রবাহিত। আচ্ছা বাড়ির সোজাসুজি নদীর ঠিক অপর পারে তার কলেজ, তার মানে সে একদম লম্বভাবে তাকে পৌঁছাতে হবে, তাহলে তাকে যাত্রা করতে হবে কত ডিগ্রি কোণে? আলফা হবে 90 থেকে বেশি, তার মানে তাকে ন্যূনতম পথে নদী পার হতে হবে, কারণ কি ঠিক সোজাসুজি অপর পারে তার কলেজ, তাহলে তাকে ঠিক সোজাসুজি যদি পৌঁছাতে হয় তাহলে থিটার মান হবে 90 ডিগ্রি, থিটার মান যদি 90 ডিগ্রি হয় আলফা হবে 90 ডিগ্রি থেকে বড়, তার মানে তাকে স্থূল কোণে নদী মানে স্থূল কোণে হচ্ছে যাত্রা শুরু করতে হবে। একদিন সকালে সে ক্লাস শুরু হওয়ার ঠিক 10 মিনিট পূর্বে, তার মানে টাইম দিয়ে দেওয়া আছে একটা 10 মিনিট, আর 10 মিনিট আছে ক্লাস শুরু হওয়ার। আল্লাহ রে এই ছেলে মনে হয় ঘুম থেকে উঠতে দেরি করে ফেলছে, ঠিক আছে। তোমাদের মতো মনে করো অনেক রাত জায়গা মনে হয় এই যে কি করছে, রিলস দেখছে, ভিডিও দেখছে ফেসবুকে, দেখার পর তারপর সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো এই কাজ করা যাবে না, ঠিক আছে, তাড়াতাড়ি ঘুমায় যেতে হবে। স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে সে যাত্রা করেছে, স্রোতের বেগ মানে কি ইউ এর সাথে 120 ডিগ্রি কোণে যাত্রা করেছে, তার মানে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা। এবং 10 কিলোমিটার পার আওয়ার বেগে একটা নৌকায় চড়ে, মানে এখন আর হুশ নাই, এখন মাঝিরে বলছে তাড়াতাড়ি নৌকা চালান, নৌকার বেগ কত? 10 কিলোমিটার পার আওয়ার, ভি। একটি নৌকায় কলেজের উদ্দেশ্যে রওনা দিল এবং সোজা অপর পারে গিয়ে কলেজে পৌঁছালো। ব্যাপারটা হচ্ছে প্রথম প্রশ্ন নদীতে স্রোতের বেগ কত, ভি কত, আর পরের প্রশ্ন যথাসময়ে নদী ক্লাসে উপস্থিত হতে পারবে কিনা। তার মানে দ্বিতীয়টাতে আমাদেরকে বের করতে হবে টাইম, টাইম যদি 10 মিনিট হতে কম হয় তাহলে আমরা বলবো হ্যাঁ যথাসময়ে পৌঁছাতে পারবে, আর যদি তার 10 মিনিট থেকে যদি বেশি সময় লেগে যায় তাহলে আমরা বলবো যথাসময়ে ক্লাসে পৌঁছাতে পারবে না। তাহলে প্রথম অঙ্কে আমাদেরকে বের করতে বলছে ভি, আর পরের অঙ্কে আমাদেরকে বের করতে বলছে টাইম টি। প্রথম অঙ্কে বলছে ভি, পরের অঙ্কে বলছে টি। টি বের করার পর আমরা চেক দিব এটা 10 মিনিট থেকে কম নাকি বেশি। যদি 10 মিনিটের আগে যদি সে পৌঁছে যায় তাহলে সে যথাসময়ে পৌঁছাতে পারবে, আর যদি পৌঁছাতে যদি 10 মিনিট থেকে বেশি সময় লেগে যায় তাহলে সে যথাসময়ে পৌঁছাতে পারবে না। ঠিক আছে, আচ্ছা চলো যশোর বোর্ড 2021, যশোর 21। প্রথমে আমরা চিত্র আঁকবো, যেহেতু এটার উদ্দীপকে চিত্র দেওয়া ছিল না, তাই না, উদ্দীপকে কোনো চিত্র দেওয়া নাই, তাহলে আমরা এক কাজ করি, প্রথমে আমরা চিত্রটা এঁকে ফেলি। চিত্রটা হচ্ছে এরকম, সওয়ালটার নাম কি? রবিন, না রবিন, ঠিক আছে। রবিন সে কি করেছে? সে স্রোতস্বিনী নদীর বেগ কত? স্রোতস্বিনী নদী আছে, ভালো কথা, স্রোতের বেগটাই তো বের করতে হবে। আচ্ছা সরি স্রোতের বেগ ইউ বের করতে হবে, তার নৌকার বেগ তো দেওয়াই আছে, ভি দেওয়া আছে 10 কিলোমিটার পার আওয়ার, ইউ বের করব। তাহলে এটা হচ্ছে ইউ, এটা আমরা জানি না, এটাই বের করতে হবে। সে ঠিক সোজাসুজি পৌঁছাতে চায়, এটা হচ্ছে তার কলেজ, এটা তার কলেজ, তাহলে থিটার মান কত? 90 ডিগ্রি। এবং সে রওনা দিয়েছে এইভাবে, তার আলফার মান কত? আলফাটা আমি একটু অন্য কালি দিয়ে দেখাই, আলফা হচ্ছে 120 ডিগ্রি, এবং সে রওনা করেছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে, ভি কত? 10 কিলোমিটার পার আওয়ার। প্রথম প্রশ্ন স্রোতের বেগ ইউ কত? তো ইউ কিভাবে বের করবা? ইউ বের করা সহজ, কোন সূত্র? tan থিটা ইকুয়াল টু ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা, সেখান থেকে ইউ চলে আসবে, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্ন কি? আমরা জানি tan থিটা ইকুয়াল টু, কারণ থিটার মান জানো 90 ডিগ্রি, ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা, কারণ আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে লব্ধি ডব্লিউ, তাহলে ডব্লিউর সাথে ইউ এর কোণ কি? থিটা, তাহলে ডব্লিউ কার সাথে কোণ তৈরি করেছে? ইউর সাথে, তাহলে ইউ নিচে সিঙ্গেল বসবে, বা tan থিটা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তাহলে ভি এর মান কত? 10 কিলোমিটার, tan সাইন আলফা কত? 120 ডিগ্রি, আর ইউ কত? আচ্ছা এক কাজ করি, আমি পরে এই মানগুলো বসাই, আহা এরা প্রচুর ঝামেলা করতেছে। ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা, তাহলে এটা করলে আমরা আসলে কি পাচ্ছি? এটা তো 1/0, tan 90 মান কত? 1/0, ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা, তাহলে বা 0 গুণ করলে 0 হয়ে যাবে, তার মানে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0, বা ইউ বের করতে হবে, ইউ ইকুয়াল টু মাইনাস ভি কজ আলফা, তাহলে কত আসে? ইউ ইকুয়াল টু মাইনাস ভি এর মান কত? 10, কস আলফা কত? 120 ডিগ্রি।
মাইনাস 10 cos 120 ডিগ্রি, আলফা মান হচ্ছে 120। তাহলে হিসাব করলে কত আসে? cos 120 এর মান কত? cos 120 এর মান হচ্ছে মাইনাস হাফ। এটা মুখস্থ রাখা উচিত আসলে, আমি মনে করি cos 120 এর মান কত? মাইনাস হাফ। তাহলে মাইনাস 10কে তুমি যে মাইনাস হাফ দিয়ে যদি গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, আর 10কে যদি হাফ দিয়ে গুণ করো, আনসার আসবে 5 কিলোমিটার পার আওয়ার। তার মানে স্রোতের বেগ ছিল, নদীটার স্রোতের বেগ ছিল 5 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আনসার। তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ। এখন পরের প্রশ্ন কি বলছে? ঘ নাম্বার কি বলছে? সে যথাসময়ে নদীটা পার হতে পারবে কিনা, মানে কলেজে পৌঁছাতে পারবে কিনা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব? নদী পারে প্রয়োজনীয় সময় টি সমান ডি বাই ভি সাইন আলফা। নদীটার প্রস্থ কত? 1000 মিটার, বাট বেগ কিসে দেওয়া আছে? কিলোমিটারে। 10 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ার, তার মানে 1000 মিটার সমান 1 কিলোমিটার। তার মানে ডি এর মান আমরা 1 বসাবো, ঠিক আছে? 1 কিলোমিটার পার আওয়ার। ভি কত? 10 কিলোমিটার পার আওয়ার। সাইন আলফা কত? 120 ডিগ্রি। তাহলে আমরা এটা যদি হিসাব করি তাহলে আমাদের টি এর মান কত আসছে? টি এর মান আসবে 1 বাই 10 সাইন 120 ডিগ্রি, 0.115 আওয়ার। যদি মিনিটে নেই 60 দিয়ে গুণ করো, 6.928, তার মানে 6.93 মিনিট। তার সময় ছিল হাতে কতক্ষণ? 10 মিনিট, কিন্তু সে সময় লাগিয়েছে কতক্ষণ? 6.93 মিনিট। তার মানে যেহেতু তার নদী পার হতে সময় 10 মিনিট থেকে কম লেগেছে, 10 মিনিট থেকে কম, সুতরাং সে যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে। আমরা বলবো সুতরাং রবিন যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে। দেখো ঘ নাম্বারটা কত ছোট। হ্যাঁ, তো এখানে কি করতে হবে? তোমরা কিন্তু এই ধরনের অঙ্ক যখন পরীক্ষায় যখন আনসার করবা সিকিউতে, সব সময় চিত্র আঁকবা, বারবার চিত্র আঁকবা, ঠিক আছে? চিত্রটা আঁকবা, নাহলে কিন্তু নাম্বার কেটে ফেলবে। চিত্র ছাড়া নদী নৌকার অঙ্ক যদি করো, 4-এ 3 দিবে, 3-এ 2 দিবে, নাম্বার 1 নাম্বার করে কেটে দিবে। কি দরকার? সলিড নাম্বার পাচ্ছ, এটা তুমি পারো, তাহলে কেন অলসতা করে পরীক্ষার সময়টাতে চিত্র দিবা না? চিত্র দিবা। রবিন যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে, ক্লাসে উপস্থিত হতে পারবে। এটা হচ্ছে আমাদের আনসার। তো আমাদের 6 নাম্বার ম্যাথটাও কিন্তু আমাদের শেষ হয়ে গেল। তো সবাই এটা বুঝতে পেরেছি কিনা আমাকে একটু কমেন্টে একটু জানাও, তারপর আমরা আমাদের পরে ম্যাথে চলে যাচ্ছি। এবং আমি তোমাদেরকে বলেছিলাম, আজকে গ্রুপে বলেছিলাম যে তোমাদের উপস্থিতি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত থাকলে আমি তোমাদেরকে পুরো 11টা সিকিউ করাবো। বাট এই মুহূর্তে কিন্তু সেই লেভেল থেকে নেমে গিয়েছে উপস্থিতি। তার মানে আমি বুঝতে পেরেছি তোমাদের সবার ক্ষুধা লাগছে, সবার ঘুম ধরছে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আর 2টা বা 3টা সিকিউ করে কিন্তু আজকে ক্লাস শেষ করে দিব। ওকে, কারণ উপস্থিতি যদি কম থাকে তাহলে কিন্তু ভাইয়ের পড়াইতে ভালো লাগে না, এটা তোমরা সবাই জানো। এখানে আমার কিছু করার নেই, কারণ এটা স্বাভাবিক। আমার জায়গায় যদি তোমরা থাকো, মনে করো তুমি ক্লাস নিচ্ছ, এখন তোমার ক্লাসে উপস্থিতি খুবই কমে যাচ্ছে, তখন কি তোমার ক্লাস নিতে ভালো লাগবে? একা একা বকবক করা যায়? একা একা বকবক করলে আমি ক্লাস রেকর্ড করে দিব, রেকর্ড করে ফেলবো। আমি লাইভ ক্লাস কেন নিব? লাইভ ক্লাস নেওয়ার উদ্দেশ্য কি? অনেকে ক্লাস করবা, সবার সাথে একসাথে কথা বলবো, কথা বলতে বলতে আমরা ক্লাস করব। এখন তোমরা যদি ক্লাসে যদি নাই থাকো, সেই ক্ষেত্রে আমি আর 2টা সিকিউ করে আমাদের আজকের ক্লাসটা শেষ করে দিব। ওকে, বাকিগুলো আবার আগামীকাল করব, কিচ্ছু করার নেই। আচ্ছা দেখেন, তাহলে আমি দেখতে পাচ্ছি রোজা বুঝতে পেরেছি, বাঁধন বুঝতে পেরেছি, ঠিক আছে। সবাই যদি বুঝে থাকি তাহলে চলো আমরা আমাদের পরের সিকিউতে চলে যাই। পরের সিকিউতে কি বলেছে দেখি। 7 নাম্বার সিকিউ। 7 নাম্বার সিকিউ আমি তোমাকে করে দিব না, বাড়ি কাজ SW। কেন? 6 এবং 7 সেম, খালি নামটা আলাদা। শান্ত, ওখানে বলছে রবিন। দেখো 1 কিলোমিটার প্রশস্ত ডি। সে ক্লাস শুরু হওয়ার 5 মিনিট, ওখানে বলছিল 10 মিনিট, এখানে বলছে 5 মিনিট। সেও এখানেও আলফা 120 ডিগ্রি, 12 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকায় কলেজের উদ্দেশ্যে যায়। নদীতে স্রোতের বেগ ইউ বের করতে বলছে, সেম ওটার গ। আর শান্ত যথাসময়ে কলেজে উপস্থিত হতে পারবে কিনা টি বের করতে বলছে। তো এটা তোমাদের বাড়ি কাজ। আগামীকাল তোমরা ক্লাসে এই অঙ্কটা করে আমাকে দেখাবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের বাড়ি কাজ। এটা হচ্ছে তোমরা সবাই চট্টগ্রাম বোর্ড 2021 লিখে রাখো খাতায়। চট্টগ্রাম 2021, চট্টগ্রাম বোর্ড 2021। এটা হচ্ছে যশোর বোর্ড 2021-এর মতো। সেম মতো বলতে ভুল হবে, একদম সেম টু সেম, ঠিক আছে? যশোর বোর্ড 2021 আর চট্টগ্রাম বোর্ড 2021 সেম টু সেম। তাহলে এই ম্যাথটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2021-এর ম্যাথটা তোমাদের বাড়ি কাজ থাকবে। এটা করে সবাই হচ্ছে গ্রুপে সাবমিট করবা, ঠিক আছে? সবাই গ্রুপে সাবমিট করবা। ওকে, আচ্ছা। তারপর আসো ঢাকা বোর্ড 2023-এর ম্যাথটাতে চলে যাই। ঢাকা বোর্ড 2023-এর ম্যাথে আমাদেরকে কি বলেছে? ঢাকা বোর্ড 2023-এর ম্যাথে আমাদেরকে বলেছে 1 কিলোমিটার প্রস্থের একটি নদী পার হওয়ার জন্য 2 জন
সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, খুবই ভালো কথা। দুজন সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, এটা তো খুবই ভালো কথা, তাই না? এটা অনেক আনন্দের কথা। তাহলে প্রস্থ কত? 1 কিলোমিটার, ডি এর মান 1 কিলোমিটার। তাহলে প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে, এটা হচ্ছে ভি। নদীর স্রোতের প্রতিকূলের সাথে, এই জায়গাটা একটু ঝামেলা আছে, অনুকূল বলে নাই, প্রতিকূল। সারা জীবন অঙ্ক করে আসছি অনুকূল দিয়ে, এখানে বলছে প্রতিকূল। এটা একটু বুঝবো আমরা, হ্যাঁ, এটা একটু বুঝবো। নদীর প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে, আবার দ্বিতীয় সাঁতারু সেম বেগে আড়াআড়িভাবে, আড়াআড়ি মানে কি? লম্বলম্বিভাবে, মানে আলফা মান কত? 90 ডিগ্রি সাঁতার কাটা শুরু করে। নদীতে স্রোতের বেগ মানে ইউ দেওয়া আছেন 3 কিলোমিটার পার আওয়ার। প্রথম অঙ্ক, প্রথম সাঁতারুর লব্ধি কত, ডব্লিউ কত বের করতে বলছে। পরের অঙ্ক, কোন সাঁতারু আগে নদী পার হবে? অবভিয়াসলি ভাইয়া দ্বিতীয় সাঁতারু আগে নদী পার হবে, কোনো কথা নাই। কেন? কারণ দ্বিতীয় সাঁতারু আড়াআড়িভাবে সাঁতার কাটছে, একদম লম্বালম্বিভাবে সে যাত্রা করছে। মানে কি? আলফা মান 90 ডিগ্রি। আলফা মান 90 ডিগ্রি মানে কি? সে ন্যূনতম সময়ে নদী পার হবে। তাহলে দ্বিতীয় সাঁতারু আগে নদী পার হবে, এখানে কোনো ভুল নাই। কনসেপ্টটা কোথায়? এই অঙ্ক শুধুমাত্র একটুখানি জায়গা তোমাদের ভুল লাগতে পারে, সেটা হচ্ছে প্রতিকূলের সাথে 60 ডিগ্রি। চলো এই বিষয়টি একটু বুঝি। প্রতিকূলের সাথে 60 ডিগ্রি, ঢাকা বোর্ড 2023, ঢাকা 2023, প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কনসেপ্টটা আমরা একটু বুঝি। দেখো জিনিসটা হচ্ছে এরকম। আমার প্রথম প্রশ্ন কি বলছে? স্রোতে লব্ধি বের করতে বলছে, লব্ধি। তাহলে থোড়ো কি হইতেছে, বারবার বিরক্ত লাগতেছে। এই যে খেয়াল করো, এটা হচ্ছে স্রোতের অনুকূল। প্রতিকূল মানে কি? এটা হচ্ছে স্রোতের প্রতিকূল। এই জায়গাটা বুঝে ফেললেই তোমাদের কাহিনী শেষ। এটা হচ্ছে স্রোতের প্রতিকূল, মানে উল্টা দিকে। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্রোতের অনুকূল, স্রোতের অনুকূল। তার মানে যত ম্যাথ করছো সবই স্রোতের অনুকূলের জন্য করছো, একটা ম্যাথ স্রোতের প্রতিকূলে দিয়ে দিচ্ছে। স্রোতের প্রতিকূলের সাথে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তার মানে এইটা হচ্ছে 60। বাট আমরা কি ম্যাথ এটা দিয়ে করি? আলফা কি এই দিকে? আলফা হচ্ছে কি? অনুকূলের সাথে কত কোণে, তাহলে এইটা হচ্ছে আলফা। তাহলে আলফা কত? 120 ডিগ্রি। মানে তোমাকে এই অংশটা খালি বুঝলেই হবে। যেহেতু স্রোতের প্রতিকূলে দেওয়া আছে 60, তার মানে আলফার মান হচ্ছে 120, কারণ পুরাটা মিলে কত? 180 ডিগ্রি। এটা একটা সরল কোণ। তাহলে স্রোতের প্রতিকূল যদি দেওয়া থাকে, আমরা প্রতিকূল নাকি অনুকূল সেটা আমাদের একটু নজর করতে হবে। প্রতিকূলে বলছে, ধুম করে তুমি আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি বসাই দিলে হবে না। খেয়াল করতে হবে এটা কি স্রোতের অনুকূলে বলছে না প্রতিকূলে বলছে, স্রোতের দিকে বলছে নাকি স্রোতের বিপরীত দিকে বলছে। স্রোতের বিপরীত দিক মানে কি? স্রোত যেদিকে তার উল্টা দিকে, তার মানে প্রতিকূল। যদি স্রোতের প্রতিকূল বলে, স্রোতের বিপরীত দিকে বলে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যেই মানটা দেওয়া থাকবে ডিগ্রি মানটা, সেটা আমরা 180 থেকে বিয়োগ করব। ঠিক আছে? আশা করি এই কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছেন। এটা যদি বুঝতে পারো, বাকি অংশটার কোনো ব্যাপার না, বাকিটা ডাল ভাত ম্যাথ, বাকিটা তোমাদের বাড়ির কাজ। এগুলো বাড়ির কাজ হিসেবে জমা দিবা, কারণ আমিও তো দেখতে চাই তোমরা কতটুকু পারো, তাই না? বাড়ির কাজ হিসেবে জমা দিবা। ওকে, তো এটাই কি করবা? প্রথমটাতে ডব্লিউ বের করবা। আমি হিন্টস দিয়ে দিচ্ছি। ডব্লিউ ইকুয়াল টু কি? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 UV কজ আলফা। প্রথম জনের জন্য আলফার মান 120 ডিগ্রি বসাবা, ভুলেও 60 ডিগ্রি বসাবা না। আর দ্বিতীয় ক্ষেত্রে কি করবা? প্রথম সাঁতারু এবং দ্বিতীয় সাঁতারু দুইজনের জন্যই d/v সাইন আলফা বের করবা। প্রথম সাঁতারুর জন্য আলফা হচ্ছে 120 ডিগ্রি, দ্বিতীয় সাঁতারুর জন্য আলফা হচ্ছে আড়াআড়িভাবে, তার মানে 90 ডিগ্রি। আর ডি কত? 1 কিলোমিটার করে বের করে ফেলবা। ঠিক আছে? সবাই ক্লিয়ার? সবাই বুঝেছি? ঢাকা বোর্ড 2023 সবাই বুঝছি কিনা আমাকে একটু জানাও। ঢাকা বোর্ড 2023 সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ঢাকা বোর্ড 2023 ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাও। এবং প্রশ্নের পিডিএফ এবং আমি যে আজকে ক্লাসে যে ম্যাথগুলো করাচ্ছি সেটা সলিউশন পিডিএফ ক্লাস শেষে আমি ক্যাপশনে অ্যাড করে দিব। প্লাস ইউটিউব চ্যানেলে যদি যাও সেখানেও ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবা। পিডিএফ সবসময় দেওয়া থাকে। ওকে, ঠিক আছে। রোজা বলছো ক্লিয়ার, গুড। তো যারা যারা পুরো ব্যাক্রো ক্লাসটা করছো, পুরোটা, আজকে কিন্তু 8ম ক্লাস। ওকে, আর একটা টপিক বাকি আছে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের ছাতা বৃষ্টির ম্যাথ। তাহলে ধরো সর্বোচ্চ আর 1টা থেকে 2টা ক্লাস লাগবে, ধরো 10টা ক্লাস। এই 10টা ক্লাস যারা করবা, করার পর তুমি সিকিউ প্র্যাকটিস করতে যাবা, তোমাকে ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না। তুমি হচ্ছে 10 নাম্বার সিকিউর করে ফেললাম। ঠিক আছে? একইভাবে আমি একদিন একটা এমসিকিউ ক্লাস নেব, যে এমসিকিউ ক্লাসে প্রায় 100+ এমসিকিউ করাবো। ওই ক্লাসটা করার পর তোমরা যদি তোমাদের গাইড থেকে যদি এমসিকিউগুলো যদি সলভ করে ফেলো, বোর্ড এমসিকিউগুলো, তাহলে দেখবা এমসিকিউ তোমরা এই অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে এক একটা করে অধ্যায় আমরা শেষ করে ফেলতে পারবো। এইভাবে হচ্ছে শেষ করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের খুব মনোযোগী হতে হবে, কারণ ক্লাসের যে কন্ডিশন বর্তমানে এরকম যদি থাকো, মানে যারা
পারো এগুলা তাদেরকে ক্লাস করতে বলছি না, বাট যারা পারো না তোমরা এগুলো অবহেলা করো না। কারণ আমি এক হচ্ছে আমি পারি না, প্লাস আমি করছিও না, আমি অন্য কোথাও দেখছি না, আমি কোথাও পড়ছি না, আমি টাকা দিয়েও পড়ছি না, আমি ফ্রিতেও পড়ছি না। এটা খুবই খারাপ। অনেকের ধারণা হতে পারে যে ভাইয়া ফ্রি পড়ায় তার মানে ভাইয়া ভালো পড়ায় না। বাঁধন আমার কাছে বাঁধন মনে হয় ক্লাস 10 থেকে পড়ছো অনলাইনে। তো এরকম অনেকেই আছে যারা কিনা এসএসসির সময় থেকে আমার কাছে পড়ো। তোমরা জানো আমি কতটুকু এফোর্ট দিয়ে পড়াই। তো সেই ক্ষেত্রে আসলে এখানে এফোর্টের কোনো শেষ নেই। ব্যাপারটা হচ্ছে যারা মনে করছো যে হ্যাঁ ভাইয়া তো আসলে পেমেন্ট নিয়ে পড়ায় না, তার মানে ভাইয়া মানে ভালো পড়ায় না, সেটা আসলে ভাবাটা ভুল। কারণ যারা পড়ছো তারা জানো কোন লেভেলের বেসিক থেকে ধরে ধরে পড়ানো হচ্ছে। এত ডিপ বেসিক থেকে আসলে কেউ পড়াবে না, কারণ এত সময় নেই। কথা কি বোঝা গেছে? এটা একটু মাথায় রাখবো। তাহলে চলো আমরা পরের ম্যাথে চলে যাই। রাজশাহী বোর্ড 2023, এই ম্যাথটা একটু ডিফারেন্ট, চলো করি। প্রথম অঙ্কটা নদী নৌকার অঙ্ক না, 1 নাম্বার কথা। প্রথম অঙ্কটা হচ্ছে দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? মনে আছে? দুটি ভেক্টর পরস্পর লম্ব কখন হয়? যদি তাদের ডট গুণফল 0 হয়। তাহলে সেখান থেকে চলো আগে এম এর মানটা বের করে ফেলি। আগে ঘ দেখবই না। পি একটা ভেক্টর দেওয়া আছে, কিউ একটা ভেক্টর দেওয়া আছে। চলো এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা বের করতে বলছে। তাহলে এম এর মান কত হলে তারা পরস্পর লম্ব হবে সেটা বের করে ফেলি। চলো এটা কোনো আমরা নাই দেখি, কিছুই না দেখি। ওকে, আচ্ছা আমি এটা একটু মুছে দিই, কারণ ঢাকা বোর্ড 23 তো আমি বাড়ি কাজ দিয়ে দিয়েছি যেহেতু, এবং এটা আশা করি তোমরা তুলে নিয়েছো। আচ্ছা এটা আমি একটু এখানেই লিখে রাখি, ঢাকা বোর্ড 23 লিখে রাখি, বাড়ি কাজ ঢাকা 23, এটা হচ্ছে আমাদের HW, এটা লিখে রাখি তাহলেই হচ্ছে ভালো হবে। এটা হচ্ছে আমাদের HW, তোমাদের মনে থাকবে। ওকে, তাহলে দেখো এখন পরের অঙ্কটা কি? পরের অঙ্কটা হচ্ছে রাজশাহী বোর্ড 23। রাজশাহী বোর্ডের 23-এর হচ্ছে দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে কিনা। দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে ডট গুণফল 0 হতে হবে, আর দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে আমাদের ক্রস গুণফল 0 হতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা কিন্তু প্রায় শেষের পথে চলে আসছি। এটা আমাদের 9 নাম্বার ম্যাথ, আর দুইটা ম্যাথ আছে। তো কষ্ট করে আর আমাকে 25-30 মিনিট যদি সময় দাও তোমরা, আধা ঘন্টা সময় দিলে কিন্তু পুরো টপিকটা শেষ হয়ে যাবে। ওকে, তো এতটুকু সময় পর্যন্ত সবাই আশা করি ধৈর্য ধরে থাকবা, তাহলে দেখবা যে পুরো অধ্যায়টা ক্লিয়ার হয়ে গেছে, পুরো কনসেপ্টটা। তাহলে দেখো কি কি বলা আছে। পি ভেক্টর কত? 5 + 3 - m। পি ভেক্টর হচ্ছে 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস mk ক্যাপ। আর কিউ ভেক্টরটা কত? কিউ ভেক্টরটা হচ্ছে i + j + 4k, i + j + 4k, i + j + 4k ক্যাপ। তো আমাকে বলছে m এর মান কত হলে ভেক্টরদের পরস্পর লম্ব হবে। তো আমরা জানি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্ত, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্ত, লম্ব হওয়ার শর্ত। শর্তটা কি? ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে আমাদের দুটি ভেক্টরের ডট গুণফল 0 হবে। তাহলে এখান থেকে আমরা পি ভেক্টরের মান বসাই, পি ভেক্টর সমান কি? 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস mk ক্যাপ, ডট কিউ ভেক্টর সমান কি? i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তো এখান থেকে আমরা m এর মান বের করব = 0। তাহলে বা i ক্যাপ গুণ হবে, তাহলে 5 একে 5, কারণ এই ক্যাপের সহগ কত? 1 প্লাস 3 আর j ক্যাপ, তাহলে 3 একে 3, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 4m = 0। তাহলে বা 8 = 4m, তাহলে m = কত? 2। এটাই হচ্ছে আনসার। তাহলে m এর মান যদি 2 হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। m এর মান হিসেব করতে বলেছে, m এর মান যদি 2 হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। ঠিক আছে? তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলো পরের ম্যাথটাতে যাই। ঘতে কি বলেছে? ঘ বলেছে যদি নৌকার মাঝি ন্যূনতম সময়ে নদী পার হতে চায় তবে সে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা। যদি নৌকার মাঝি ন্যূনতম সময়ে নদী পার হতে চায়, ন্যূনতম সময় মানে কি? আলফার মান 90 ডিগ্রি, তাহলে নদীর যে প্রস্থ সেই প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা। তার মানে প্রস্থ তো লাগবে, তাই না? প্রস্থ লাগবে না? প্রস্থ ছাড়া তুমি প্রস্থ থেকে বেশি না কম সেটা বের করবা কিভাবে? একটা রেফারেন্স তো লাগবে, তাই না? একটা প্রসঙ্গ লাগবে। তো দেখো তো এখানে কি কি প্রশ্নে কি কি দেওয়া আছে। পি ভেক্টর এবং কিউ ভেক্টর যথাক্রমে নৌকা এবং নদীর স্রোতের দ্রুতি নির্দেশ করে।
তার মানে পি ভেক্টর হচ্ছে নৌকার বেগ, মানে যেটাকে আমরা ভি বলি। পি ভেক্টর মানে হচ্ছে ভি, আর কিউ ভেক্টরটা মানে কি, এদের মান আর কি, এটা হচ্ছে ইউ। আর সর্বনিম্ন পথে মানে কি, সর্বনিম্ন পথে মানে হচ্ছে আমাদের আলফার মান 90 থেকে বড় হবে এবং থিটার মান 90 হবে। সর্বনিম্ন পথে নৌকাটি নদী পার হতে 2 মিনিট সময় লাগে। তাহলে এইটাও আমাদের একটা ইম্পর্টেন্ট টপ লাইন। তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু বেশ জটিল। তো চলো আমরা এটাকে ধাপে ধাপে করার চেষ্টা করি। চলো দেখি কি কি দেওয়া আছে। বলছে পি ভেক্টরটা হচ্ছে নৌকার বেগ, নৌকার দ্রুতি, আর কিউ ভেক্টরটা হচ্ছে নদীর স্রোতের দ্রুতি, এদের মানগুলা। তাহলে আমরা লিখি, চলো ধাপে ধাপে করি। এখানে নৌকার দ্রুতি, যেহেতু বেগ না বলে দ্রুতি বলছে, তাহলে দ্রুতি পি ভেক্টর মডুলাস মান বলছে না, মান, তাহলে সমান পি, মানে যেটা ছিল ভি সেটাই হয়ে গেছে এখন পি। পি সমান কত, আমাদের মডুলাস করলে √ হয়ে যাবে। কত ছিল 5i প্লাস 3j মাইনাস mk, এম এর মান কত 2 পাইছি, তার মানে 5² প্লাস 3² প্লাস মাইনাস 2²। তাহলে এটি হিসাব করলে 25 আর 9 34, √38। এটার কিছুই বলা নাই মিটার পার সেকেন্ড বা কিছুই বলা নাই, তাহলে এটার একক কিছুই যেহেতু বলা নাই, তার মানে বলবো √38 একক। আবার স্রোতের দ্রুতি কত, নদীর স্রোতের দ্রুতিটা হচ্ছে কিউ ভেক্টর, এটার মান মডুলাস ইকুয়াল টু কিউ ভেক্টর কত ছিল i প্লাস j প্লাস 4k, তাহলে i মানে কি 1², j মানে কি 1², আর 4k মানে কি 4²। যারা প্রথম থেকে ক্লাস করো তোমরা এটা একদম ডাল ভাত লাগার কথা যে আমরা কিভাবে আমরা মান বের করি, √x² প্লাস y² প্লাস z², তাহলে এটা সমান কত আসবে √18 তাহলে আমরা পেয়ে গেলাম নৌকার বেগ হচ্ছে পি √38 একক, আর স্রোতের বেগ হচ্ছে কিউ √18 একক। এখন আসো চিত্র আঁকি। চিত্রে আমাদেরকে কি বলেছে, তাহলে দেখো নৌকার দ্রুতি কত, স্রোতের দ্রুতি কত √18, এটা হচ্ছে পি এর মান, আর নৌকার দ্রুতি কত √38। নদীটা কিভাবে পার হতে চাচ্ছি, সর্বনিম্ন পথে 2 মিনিট সময় লাগে। সর্বনিম্ন পথে পার হতে চাচ্ছি মানে কি, লব্ধি হবে একদম আড়াআড়ি, এটা হচ্ছে লব্ধি ডব্লিউ। তাহলে লব্ধি যদি ডব্লিউ হয়, তাহলে লব্ধির সাথে আমাদের স্রোতের বেগের যে কোণ সেটা হচ্ছে কি থিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আলফা কত হবে, তোমাকে কত কোণে রওনা দিতে হবে, আলফা দিবা তুমি এইভাবে। তাহলে ভি কত, ভি সমান এখানে কত কিউ সমান কত √38 একক। মানে আমরা সবসময় ইউ এবং ভি দিয়ে করে অভ্যস্ত, তো দেখো হঠাৎ করে কিন্তু ভি এবং ইউর বাদে পি এবং কিউ চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আলফার মানটা কত, আলফার মান তো আমি জানি না, আলফা কত সেটা আমরা জানি না। আমাকে প্রশ্নে বলছে যে আলফাটা আগে আমরা তাহলে বের করে ফেলি, যে সর্বনিম্ন পথে যদি নদী যদি পার হতে চাই তাহলে নৌকাটির 2 মিনিট সময় লাগে, 2 মিনিট সময় লাগে। তাহলে 2 মিনিট মানে কি, আমরা জানি টি সমান, এই কনসেপ্টটাকে আমরা বলতে পারি, আমরা জানি নদীটির পার হতে 2 মিনিট সময় লাগে। তাহলে নদীটির পার হতে যদি 2 মিনিট সময় লাগে, প্রথমে এক কাজ করি, প্রথমে আমরা আলফা বের করব। এই ম্যাথে আমরা প্রথমে কি করব, আলফা বের করব। তাহলে আলফা সমান আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা, কারণ আলফা কার সাথে অ্যাঙ্গেল তৈরি করছে, মানে থিটা কার সাথে অ্যাঙ্গেল, থিটা হচ্ছে পি এর সাথে, তাহলে পি নিচে সিঙ্গেল, এটা কি কিউ কজ আলফা। তাহলে এখান থেকে আমরা আলফার মান বের করব। তাহলে বা tan 90 ডিগ্রি, থিটার মান 90 ডিগ্রি ইকুয়াল টু কত আসবে, থিটার মান 90 ডিগ্রি আসলে কিউর মান কত √38 সাইন আলফা। আচ্ছা, আমরা √38 এগুলো পরে বসাই, এই মানগুলো আমরা পরে বসাই, কিউ আকারে রেখে দিই, আর নিচে কত পি প্লাস কিউ কজ আলফা। তো এটা সমান কত আসবে 1/0 ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ঠিক আছে, এই ম্যাথটা বেশ বড় হবে, ধাপে ধাপে করাচ্ছি। তাহলে দেখো পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের 0, বের করতে হবে কি আলফা। তাহলে সুতরাং আলফা ইকুয়াল টু কত আসে, কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ আসবে। মানে আগে কি আসতো কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এখানে আসছে কত পি বাই কিউ, সেম। তাহলে সমান আমাদের কজ ইনভার্স মাইনাস পি এর মান কত √18, কিউর মান কত √38,
তাহলে এখান থেকে আমরা আলফার মান পেয়ে যাব। তাহলে সুতরাং আলফা সমান কত? সুতরাং আলফা সমান কজ ইনভার্স, তার মানে শিফট কজ মাইনাস √18 ডিভাইডেড বাই √38, 133.5 ডিগ্রি। আলফার মান হচ্ছে 133.5 ডিগ্রি। ভাই আলফার মান বের করা শেষ, চলো দেখি আসলে কি চাইছে। আমাকে বলছে ন্যূনতম সময় যদি নদী পার হতে চায় তবে সে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা। দুইটা দূরত্ব লাগবে, একটা প্রস্থ জানতে হবে এবং ন্যূনতম সময় যদি নদী পার হতে চায় তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা বের করতে হবে। তারপর দুইটার মধ্যে তুলনা করতে হবে, কারণ প্রশ্নে কিন্তু নদীর প্রস্থ বলা নাই। তাহলে এখন আমরা চলো নদীর প্রস্থ বের করার মিশনে নামি। নদীর প্রস্থ কীভাবে বের করবা? হ্যাঁ, নদীর প্রস্থ কীভাবে বের করবা? এই যে ওমেগা, এই যে ডাব্লিউ, ডাব্লিউ কি? সে নদীর প্রস্থ বরাবর যাতায়াত করছে, সেই কারণে ডাব্লিউ আসছে। তাহলে আমরা এখন একটা কাজ করব, লব্ধিটা বের করব। লব্ধি, কারণ এখন আমি আলফা জানি। আলফা কত? আলফা হচ্ছে 133.5 ডিগ্রি। আচ্ছা, এখানে না লিখি, এইভাবেই রাখি। আলফা হচ্ছে 133.5 ডিগ্রি। তাহলে আলফা যদি জানো তাহলে তুমি লব্ধি বের করতে পারবা। তাহলে বের করো। আবার লব্ধি বেগ, লব্ধি ডব্লিউ ইকুয়াল টু, তো যেহেতু ওগুলো পি কিউ ব্যবহার করছো তাহলে এক কাজ করো, লব্ধিকে আর ব্যবহার করো, কারণ পি কিউর সাথে আরটাকে খুব ভালো মানায়, পি কিউর সাথে আর মানায়, তাহলে এটাকে আর বলো। তাহলে লব্ধি আর সমান কত? লব্ধি আর সমান √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। আর সমান হচ্ছে √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। তাহলে এটা সমান কত আসবে? √p সমান কত? √18² প্লাস q সমান কত? √38² প্লাস 2pq। তাহলে 2 ইন্টু √18 ইন্টু √38 ইন্টু কজ আলফা। কজ আলফা কত? কজ 133.5 ডিগ্রি। তাহলে সব যদি একসাথে যদি হিসাব করো, সব কিন্তু রুটের ভেতর, ঠিক আছে? কজ সহ কিন্তু রুটের ভেতর। তাহলে হিসাব করলে কত আসবে? হিসাব করলে আসবে √18² মানে কি 18 প্লাস √38 হোল স্কোয়ার মানে কি 38 প্লাস 2 ইন্টু √18 ইন্টু √38 ইন্টু কস 133.5, এটা আসবে 4.47। তাহলে সে 4.47 কিলোমিটার পার আওয়ার বেগে, সরি কিলোমিটার পার আওয়ার বলা যাবে না, একক বলতে হবে, কারণ আমাদের প্রশ্নে কোনো কিছু বলা নাই। তাহলে একক, এত বেগে সে আসলে পৌঁছেছে। তাহলে এই পৌঁছাতে তার কত সময় লাগছে? 2 মিনিট সময় লাগছে। তাহলে দেখো বেগটা কত? বেগ হচ্ছে 4.47 আর টাইমটা কত? 2 মিনিট। তাহলে আমরা জানি S ইকুয়াল টু VT, 9-10-এ পড়ছি। তাহলে এটা দিয়ে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলতে পারবো। তাহলে আমরা লিখব সুতরাং নদীর প্রস্থ, নদীর প্রস্থ তাহলে D ইকুয়াল টু কত আসতেছে? RT, কারণ আরটাই হচ্ছে এখানে V হিসেবে কাজ করতেছে। D মানে হচ্ছে S, মানে এই সূত্রটা কোত্থেকে আসছে? এটা আসলে আসছে আমাদের S ইকুয়াল টু VT, এই সূত্রটা থেকে। S মানে এখানে নদীর প্রস্থ D, V মানে হচ্ছে এখানে লব্ধি বেগ R, আর T তো T, ঠিক আছে? তাহলে নদীর প্রস্থ R কত? 4.47 আর T কত? 2 মিনিট। 2 মিনিট মানে কি 120 সেকেন্ড। তাহলে এটা হিসাব করলে কত আসে? 4.47 ইন্টু 120, 536.5 এত একক। মিটার লেখা যাবে না, কেন? কারণ হচ্ছে আমার প্রশ্নে মিটার পার সেকেন্ড বলা নাই বা কিলোমিটার পার আওয়ার কিচ্ছু বলা নাই। ওকে, এগুলো কিছু বলা নাই, তাহলে এগুলো লেখা নিষেধ। তাহলে দেখো নদীর প্রস্থ পেয়ে গেছে, একটা জিনিস বেরিয়ে গেছে। এখন কি বলছে? যদি ন্যূনতম সময় নদী পার হতে চায় তবে সে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা। তাহলে এখন ন্যূনতম সময় যদি পার হতে চাই সেটার জন্য একটা চিত্র আঁকতে হবে। এখন আমরা নদীর প্রস্থ পেয়ে গেছি, তাহলে আবার চিত্র আঁকি। এই দিক বরাবর কত? P সমান √18 এবং সে রওনা দিয়েছিল কিভাবে? এই দিক বরাবর। Q সমান কত? √38 এবং এদের মধ্যবর্তী কোণটা কত? মধ্যবর্তী কোণ আলফা 133.5 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে সে কি করতে চাচ্ছে? সে চাচ্ছে, এখন চাচ্ছে সে ন্যূনতম সময়ে নদী পার হতে। আচ্ছা, ন্যূনতম সময়ে নদী পার হতে চাইলে এটা এরকম হবে না। ন্যূনতম সময়ে নদী পার হওয়ার শর্ত কি? আলফা 90 ডিগ্রি হতে হবে, আলফা 90 ডিগ্রি হতে হবে। তার মানে সে এখন নদী পার হতে চাচ্ছে এইভাবে, মানে এভাবে রওনা দিয়েছে, এভাবে রওনা দিয়েছে। তার মানে Q হচ্ছে √38। তাহলে ন্যূনতম সময়ে নদী পারের ক্ষেত্রে আলফা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সে পৌঁছাবে কিভাবে?
সে পৌঁছাবে আমাদের এই রুটে, এইভাবে পৌঁছাবে, ঠিক আছে, এই রুটে সে পৌঁছাবে, এইভাবে পৌঁছাবে। তাহলে থিটা কত? থিটা হচ্ছে আমাদের এইটা, আলফা থেকে ছোট, থিটা হবে আলফা থেকে ছোট। তাহলে আমাকে বলছে এই যে লাল যে দাগটা দেখতে পাচ্ছ, লাল যে তীর চিহ্ন, এইটা, এই দূরত্বটা এখন আমাদেরকে বের করতে হবে। বোঝা গেছে? আর এই যে কালো যে জিনিসটা, এই যে নদীর প্রস্থ, এটা আমরা মাত্র বের করেছি। এই নদীর প্রস্থ কত? এই নদীর প্রস্থ হচ্ছে আমাদের 536.5 মিটার। তার মানে আমাদের কাছে কিন্তু একটা ডাটা আছে, সেটা কি নদীর প্রস্থ দেওয়া আছে 536.5 মিটার। আমাদেরকে বের করতে হবে এই লাল দাগটা বের করতে হবে, এটা বের করতে হবে যে সে যদি ন্যূনতম সময় যদি নদী পার হতে চায়, ন্যূনতম সময় নদী পার হওয়ার মানে কি ন্যূনতম পথে না, তার মানে পথটা বেশি লাগবে। পথটা কি? লাল যে রেড কালারের যে তীর চিহ্নযুক্ত পথটা, সেটা হচ্ছে আমার এখন তার দূরত্ব, সেটাই হচ্ছে এখন তার দূরত্ব। তাহলে এই দূরত্বটা বের করতে হবে। তাহলে এখানে আমরা তাহলে এই অঙ্কটা কীভাবে করতে পারি? এখানে ম্যাথটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? এখানে আবার আমাদেরকে যদি ম্যাথটা যদি করতে হয়, তাহলে এই দূরত্বটা আমাদেরকে যদি বের করতে হয়, এই দূরত্বটা আমরা কীভাবে বের করতে পারি সেটা আমাদেরকে একটু দেখি। আমাদেরকে খেয়াল করো, এই যে পুরোটা কত 90 ডিগ্রি, তাহলে সামহাও তুমি যদি থিটা যদি বের করে ফেলতে পারো, তাহলেই তুমি এটা পেয়ে যাবা। 90 থেকে বিয়োগ করলে তুমি থিটা প্রাইম পেয়ে যাবা। তাহলে চলো আগে থিটা বের করি। তাহলে থিটা বের করার সূত্র কি? ওই যে ট্যান থিটা ইকুয়াল টু ওই সূত্র। আবার আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু কার সাথে? অ্যাঙ্গেল পি এর সাথে। তাহলে পি নিচে সিঙ্গেল, উপরে কি কিউ সাইন আলফা ডিভাইডেড বাই নিচে কি কিউ কজ আলফা। এখন আলফার মান কত? 90 ডিগ্রি। তাহলে আলফার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে ট্যান থিটার সমান কত আসবে? সাইন 90-র মান কত? 1। তার মানে উপরে কিউ, নিচে থাকবে পি। তার মানে আমাদের থিটা ইকুয়াল টু কত? থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ বাই পি। কিউর মান কত? √38। পি এর মান কত? √18। তাহলে হিসাব করে দেখো আমাদের থিটা কত আসে। সুতরাং থিটা ইকুয়াল টু কত আসবে? এই ম্যাথটা কিন্তু অনেক বড়, দেখছো এই ম্যাথটা অনেক বড়। √38 ডিভাইডেড বাই √18, এটার মান আসবে আমাদের 55.46 ডিগ্রি। তাহলে থিটার মান আসছে 55.46 ডিগ্রি। এইটা থিটা, এই যে থিটা, এই থিটা আসছে আমাদের 55.46 ডিগ্রি। তাহলে থিটা প্রাইম কত আসবে? 90 থেকে বিয়োগ করে দিব। তাহলে সুতরাং থিটা প্রাইম সমান হচ্ছে, থিটা প্রাইম সমান অ্যাঙ্গেল কত? আমরা যদি একটা নাম দিই, একটা ত্রিভুজ, তো এটা একটা নাম দিই, মনে করো ত্রিভুজ এবিসি, ত্রিভুজটার নাম দিলাম এবিসি। তাহলে ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজটার নাম কি? কোণ বিএসি, কোণ বিএসি। তাহলে সুতরাং এটা সমান হচ্ছে অ্যাঙ্গেল বিএসি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস, মানে সমান হচ্ছে আলফা মাইনাস থিটা। এখন আলফার মান কত? 90 ডিগ্রি মাইনাস থিটা কত? 55.46 ডিগ্রি। তাহলে হিসাব করলে কত আসে? 34.54 ডিগ্রি। তাহলে আমাদের থিটা প্রাইম হচ্ছে 34.54 ডিগ্রি। তাহলে এটা দিয়ে এখন আমরা ত্রিভুজ এবিসি থেকে পাই। ত্রিভুজ এবিসি দেখো তো, এটা যদি ত্রিভুজ এবিসি হয়, তাহলে অ্যাঙ্গেল দিয়ে আমরা কি বুঝতে পারছি? এটা কি? এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব, এবং এটা হচ্ছে আমাদের অতিভুজ। আমরা বের করবো কি? অতিভুজ বের করবো। দেওয়া আছে কি? ভূমি দেওয়া আছে, ভূমি টি। তাহলে কি সূত্র কি? কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ওখান থেকে আমরা অতিভুজ পেয়ে যাব। তাহলে ত্রিভুজ এবিসি এ কস থিটা প্রাইম ইকুয়াল টু কী হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? এবি, অতিভুজ কত? এসি। আমি এসি বের করব। তাহলে বা এসি সমান এইরকম একটা ম্যাথ আমরা একটু আগে করেছিলাম, তাই না? এরকম একটা ম্যাথ আমরা একটু আগে করেছি, কস থিটা প্রাইম। তাহলে এটা সমান আমাদের কত আসবে? বা এসি সমান এবি কত? এটা আমরা পেয়েছি গতে না, মানে এটারই প্রথম অংশে পেয়েছি 536.5, আর কস থিটা প্রাইম কত? 34.54 ডিগ্রি, 34.54 ডিগ্রি। তো আমরা যদি হিসেব করি, তাহলে সুতরাং আমাদের এসি কত আসবে? আমাদের এসি আসবে 536.5 ডিভাইডেড বাই কস 34.54, 651.3 মিটার, 651.3 একক। তাহলে দেখো এটা কি বড়? তাহলে যেহেতু নদীর প্রস্থটা কি? এবি, এবি সমান কি ছিল? ডি। যেহেতু এবি, আচ্ছা আবার আরেকটা কথা লিখি, এবং এবি সমান ডি সমান কত? এটা আমরা পেয়েছি 536.5 একক। তাহলে দুইটার মধ্যে তুলনা করে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দুইটার মধ্যে তুলনা করে দেখতে পাচ্ছি যেহেতু এবি থেকে এসি বড়, তার মানে কি প্রস্থ থেকে ন্যূনতম সময়ে অতিক্রান্ত দূরত্বটা বেশি। আমাকে ওটাই বলছে, ন্যূনতম সময় যদি নদী পার হতে চায়, তবে সে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা। কমেন্ট করবা
যদি নৌকার মাঝি ন্যূনতম সময়ে নদী পার হতে চায় তবে সে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, সুতরাং প্রশ্নটাই কমেন্টে লিখে দিবা, প্রশ্নটাই লিখে দিবা। করবে কি না, না লিখে লিখবা কি করবে, প্রশ্নটাই লিখে দিবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো এই পুরো অঙ্কটা দেখো কত বড় অঙ্ক, ঘ নাম্বার, 3টা স্লাইড লিখেছে, আমার 3টা পৃষ্ঠা লেগেছে ঘ নাম্বার। সবাই ঘ নাম্বারটা ভালো করে বুঝতে পেরেছি কিনা বলো। যদি না বুঝে থাকি তাহলে কি করতে হবে, ক্লাসটার পরে আবার একবার দেখে নিতে হবে। ঠিক আছে, এখন তো একবার তোমার খাতায় নোট করা আছে, পরে হচ্ছে নোটটা দেখবা আর আমার কথাগুলো শুনবা, নোটটা দেখবা আমার কথাগুলো শুনবা, তাহলে হচ্ছে মিলে যাবে। এইটা কিন্তু বেশ জটিল, বেশ বড় একটা ম্যাথ ছিল, কিন্তু দেখো এই একটা ম্যাথ তুমি যদি বোঝো, নদী নৌকার সব কনসেপ্ট কিন্তু এটার মধ্যে ঢুকে আছে, সবগুলা কনসেপ্ট কিন্তু এটার মধ্যে আছে। তো এই অঙ্কটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও, এই অঙ্কটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও, এই অঙ্কটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। এটা তোমাদের সবার মাথায় ঢুকেছে কিনা আমাকে জানাও। নদী নৌকা আচ্ছা, রোজা বলছো জি বুঝছি, ঠিক আছে। বাকিরা বুঝতে পেরেছো কিনা বলো, বাকিরা এই অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। ওকে, বাঁধনও বুঝতে পেরেছি, ওকে ফাইন। তো সবাই আমরা যদি বুঝে থাকি তাহলে আমরা পরের ম্যাথটাতে যাই, আমাদের 10 নাম্বার ম্যাথ। 10 নাম্বার ম্যাথটা কি আজকে করাবো? 10 নাম্বার ম্যাথটা অনেক বড়, 10 নাম্বার ম্যাথটা করানোর মতো এনার্জি নাই, না 11 নাম্বার ম্যাথ করার মতো এনার্জি আছে। আজকে আসলে আর কোনো শক্তি নাই আমার শরীরে। সকাল 7টা থেকে পড়ানো শুরু করেছি, স্টিল নাও পড়াচ্ছি। মাঝখানে খাওয়া দাওয়া গোসল সবই হয়েছে, বাট সকাল 7টা থেকে পড়ানো শুরু করেছি, স্টিল নাও পড়াচ্ছি। তো আজকের মতো দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ক্ষমা করে দিবেন একটা কথা আছে না, ওরকম আর কি। বাকি যে 2টা ম্যাথ আছে সেই 2টা ম্যাথ করতে আমাদের মোটামুটি প্রায় 45 মিনিটের মতো সময় লাগবে, 40-45 মিনিটের মতো সময় লাগবে। তো আগামীকাল ওই 2টা ম্যাথ আগে করব। আজকে 9টা সিকিউ সলভ করালাম, যার মধ্যে 2টা বাড়ির কাজ, 2টা কিন্তু বাড়ির কাজ আছে। ঠিক আছে, 2টা ম্যাথ বাড়ির কাজ আছে, হয়তো আরও আধা ঘন্টা যদি একটু এফোর্ট দেই হয়ে যাবে, বাট মাথা প্রচুর ব্যথা করতেছে এবং এই অবস্থায় তোমাদেরকে যদি পড়াই তাহলে আসলে এটা আসলে নিজের উপর জুলুম করা হবে এবং তোমরা নিজেরও আসলে অত ভালো করে বুঝবা না। কারণ হচ্ছে বুঝতে পারছো সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত বিরক্তি চলে আসতেছে, আবার আগামীকাল আবার সকাল 8টা থেকে আবার আমার ব্যাচ শুরু হবে। তো এই কারণে হচ্ছে আর কন্টিনিউ করতে পারলাম না আজকের মতো, এবং আজকে গরমটাও অনেক অসহ্য রকমের পড়েছে, যার কারণে আসলে এর বেশি আসলে আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। তো আগামীকাল আমরা চট্টগ্রাম বোর্ড 23 সবার আগে করব। ঠিক আছে, আজকে আর করবো না। বাঁধন বলছো আজকে আর কয়টা করবেন? আজকে আর করবো না ভাই, এটাই বলছি যে আজকের মতো শেষ করে দিলাম, আজকে আর করছি না। আগামীকাল শুরু করব চট্টগ্রাম বোর্ড 23 দিয়ে। 2টা বাড়ি কাজ দিয়েছি, 2টা ম্যাথ কিন্তু তোমাদেরকে আমি বাড়ি কাজ দিয়েছি। আজকে টোটাল তোমাদেরকে আমি 7টা সিকিউ করিয়েছি আর 2টা সিকিউ বাড়ি কাজ দিয়েছি। 7টা সিকিউ করিয়েছি, 2টা সিকিউ বাড়ি কাজ দিয়েছি। বাড়ি কাজ 2টা হচ্ছে অবশ্যই বাসায় করবা। আমি আবার একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি বাড়ি কাজ কোন 2টা। একটা বাড়ির কাজ হচ্ছে আমাদের, একটা বাড়ি কাজ হচ্ছে কোনটা, একটা বাড়ি কাজ হচ্ছে চট্টগ্রাম বোর্ড 21, তার মানে আমার পিডিএফের 7 নাম্বার এবং 8 নাম্বার, 7 এবং 8 এই 2টা তোমাদের বাড়ি কাজ ভালো করে লিখে রাখো। 7 এবং 8, 7 হচ্ছে চট্টগ্রাম বোর্ড 21, 8 হচ্ছে ঢাকা বোর্ড 23। এই 2টা ম্যাথ তোমরা বাড়ি কাজ হিসেবে জমা দিবা। এই 2টা ম্যাথ তোমরা বাড়ি কাজ হিসেবে করে একটা কাজ তোমরা করবা। তোমরা একটা কাজ করো যে বাড়ি কাজ করার পর হচ্ছে তোমরা হচ্ছে সেটা হচ্ছে কি করো, সেটা হচ্ছে আমাকে হচ্ছে মেসেঞ্জারে পাঠিয়ে দাও এবং যেমনে তেমনি একটা ছবি তুলে পাঠিয়ে দাও। এইভাবে দিলে আমি দেখবো না, সুন্দরভাবে একটা ছবি তুলবা, পারলে পিডিএফ বানাবা, বানিয়ে হচ্ছে গ্রুপে পোস্ট করবা, আমাদের যে ফেসবুক গ্রুপে আছে সেখানে পোস্ট করবা। যদি এমন মনে করো যে ভাইয়াকে মেসেঞ্জারে পাঠিয়ে দিই, ভাইয়া দেখে ফেলবে, ভাইয়া দেখবো না, ঠিক আছে? কারণ একটা ওয়ে আছে, একটা প্রপার ওয়েতে সুন্দর করে হচ্ছে সেটা হচ্ছে তুমি বাড়ি কাজটা হচ্ছে সাবমিট করবা আমাদের গ্রুপে। সাবমিট করার পর আমি সেটা অ্যাপ্রুভ করে দেবো, তারপর হচ্ছে আমি সেটা চেক করে দিব, ঠিক আছে? তুমি যদি বাড়ি কাজটা যদি 2টা অঙ্ক করতে পারো, তুমি 30 মিনিট সময় লাগে, বাকি কাজটা করতে তোমার 2 মিনিট সময় লাগবে। তো 2 মিনিট সময় ব্যবহার করে
বাড়ি কাজটা যেই বাড়ি কাজ, যদি বাড়ি কাজ আমাকে যদি দেখাতেই চাও তাহলে বাড়ি কাজটা প্রপার ওয়েতে দেখাবা, অবশ্যই ফেসবুক গ্রুপে সেটা হচ্ছে পোস্ট করতে হবে। ওকে, অন্যথায় বাড়ি কাজ দেখা হবে না, আমাকে রিকোয়েস্ট করেও কিছু হবে না। কারণ কি সারাদিনে মানে মেসেজ চেক করার মতো আসলে সময় পাই না ওরকমভাবে। তো যদি গ্রুপে যদি দিয়ে দাও একসাথে সবগুলো পরে দেখে ফেলতে পারি আমি। ওকে, আচ্ছা তাহলে আজকে আমরা তাহলে এই পর্যন্তই শেষ করছি তোমাদের সবার সাথে। ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে। আগামীকাল তোমাদের ক্লাসটা হবে রাত 9টায়। আগামীকালকে ক্লাসে আমরা প্রথমেই 2টা অঙ্ক করব এবং তারপর আমরা ছাতা বৃষ্টির অঙ্ক করব, ছাতা বৃষ্টির কনসেপ্ট করব। ছাতা বৃষ্টির কনসেপ্ট খুবই সহজ, ছাতা বৃষ্টির কনসেপ্টটা আমরা খুব সহজে শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। তো আজকে সবার সুস্বাস্থ্য কামনা করি, এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে।